সো হে এভরিওয়ান, আমি সাক্ষ্য আর তোমরা দেখছো ফিজিক্স উইথ সাক্ষ্য ভৌমিক। তো আজ আমাদের WBJEE 2025 ফিজিক্স ক্র্যাশ কোর্সের আন্ডারে 8th ক্লাস, এবং আজকের এই 8th ক্লাসে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে ডিসকাস করব সেটার নাম হচ্ছে ওয়েভ অপটিক্স। এর আগের দিনের ক্লাসে অর্থাৎ ক্লাস নাম্বার 7-এ আমরা রে অপটিক্সের ওয়ান শট নিয়ে ডিসকাস করেছিলাম। রে অপটিক্স থেকে যা যা কোয়েশ্চেন তোমার WBJEE-তে বিগত বছরে এসছে, যেই মেইনসে বিগত বছরে এসছে, সেই সব কোয়েশ্চেন কিন্তু এর আগের দিনের ক্লাসে আমরা কভার করেছিলাম। তো সেই ক্লাস তুমি যদি দেখে না থাকো, উপরে আই কার্ডে বা নিচে ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো। সাথে এর আগের যে 6টা ক্লাস, মানে এখন অবধি 7টা ক্লাস হয়েছে, তো সেই যে 7টা ক্লাস, সেই 7টা ক্লাসের প্লেলিস্ট তুমি যদি পেতে চাও, সেই 7টা ক্লাস তুমি যদি করতে চাও, তাহলে ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে তুমি কিন্তু WBJEE রিলেটেড সব ক্লাস তুমি কিন্তু কমপ্লিটলি ফ্রি অফ কস্টে করতে পারো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকে আমরা করব ওয়েভ অপটিক্স। খাতাপত্র নিয়ে বসে পড়ো, কানে হেডফোন দিয়ে দাও, একসাথে ক্লাসটা করা যাক। খুব বেশিক্ষণ আমি নেব না, 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে আমি র্যাপ আপ করে দেবো পুরো জিনিসটা। তো এই 1 ঘন্টা 10 মিনিট তোমার সিনসিয়ারিটি কিন্তু আমার চাই। তো আজকে আমরা কভার করছি ওয়েভ অপটিক্স। ওয়েভ অপটিক্সের আন্ডারে কী কী মেইন টপিক আছে? এক হচ্ছে তোমার হাইগেন্স থিওরি। হাইগেন্স থিওরির সাহায্যে যে একদম বেসিক থিওরিগুলো, বেসিক যে কনসেপ্টগুলো, সেখান থেকে কনসেপচুয়াল কোয়েশ্চেন এখানে আসে। নিউমেরিক্যাল হাইগেন্স থেকে সেরকম কিছু নেই। নিউমেরিক্যালস আছে ইন্টারফিয়ারেন্স বলে যে টপিকটা, অর্থাৎ YDSC, ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট, সেখান থেকে ব্রাইট ফ্রিঞ্জ, ডার্ক ফ্রিঞ্জ, ইন্টারফিয়ারেন্সের আন্ডারে কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স, ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স, কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্সের শর্ত, ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্সের শর্ত, কোথায় সেন্ট্রাল ব্রাইট থেকে, সেন্ট্রাল ফ্রিঞ্জ থেকে কত দূরে ব্রাইট ফ্রিঞ্জ পাওয়া যায়, সেন্ট্রাল ব্রাইট থেকে কত দূরে ডার্ক ফ্রিঞ্জ পাওয়া যায়, সেই বিষয়গুলো নিয়ে অঙ্ক আছে, যেটা আজকের ক্লাসে তুমি করবে। সাথে রয়েছে আমাদের ডিফ্র্যাকশন। ডিফ্র্যাকশন বলতে সিঙ্গেল স্লিট ডিফ্র্যাকশন। সেই সিঙ্গেল স্লিট ডিফ্র্যাকশন, যেটাকে আমরা ফ্রনহোফার এক্সপেরিমেন্ট বলি। তো সেই ফ্রনহোফার এক্সপেরিমেন্টের সাহায্যে কিন্তু সেন্ট্রাল ব্রাইট থেকে কত দূরে ব্রাইট ফ্রিঞ্জ, সেন্ট্রাল ব্রাইট থেকে কত দূরে ডার্ক ফ্রিঞ্জ, সেই যে জিনিসগুলো ইন্টারফিয়ারেন্সের মতোই, সেগুলো কিন্তু আমাদের এখানে মেজার করতে দেয়। সাথে পোলারাইজেশন রয়েছে। পোলারাইজেশনের আন্ডারে দুটো ল জাস্ট, এক হচ্ছে তোমার ম্যালাস ল, এক হচ্ছে তোমার ব্রুস্টার্স ল, অর্থাৎ মিউ ইকুয়াল টু 10IP আর ম্যালাস ল I ইকুয়াল টু I0 cos θ। সেই দুটো জিনিস তুমি যদি মাথায় রাখো, সেই সাহায্যে কিন্তু তুমি ওয়েভ অপটিক্সটা পুরো নামাতে পারবে। আগের দিন রে অপটিক্সের ক্লাস করতে গিয়ে একটা জিনিস খেয়াল করেছিলে যে রে অপটিক্স থেকে WBJEE-তে তুলনামূলক কঠিন কোয়েশ্চেন আসে, মডারেট টু টাফ লেভেলে কোয়েশ্চেন আসে। খুব ইজি কোয়েশ্চেন কিন্তু সেখান থেকে আসে না, যদি না তোমার কপাল খুব ভালো থাকে বছর। তো ওয়েভ অপটিক্স কিন্তু সেরকম না। ওয়েভ অপটিক্সের কোয়েশ্চেনগুলো না অনেক বেশি টু দ্য পয়েন্ট। তুমি ডিরেক্ট নিউমেরিক্যাল জানো, তুমি YDSC ডিরেক্ট ফর্মুলা জানো, সেই ফর্মুলাটাকে লাগাও, নিউমেরিক্যাল তোমার সলভ হয়ে যাবে। বেশি কনসেপ্ট তোমার কিন্তু এখানে লাগবে না ডিটেইলে। সেই জন্য ওয়েভ অপটিক্সটা কিন্তু আমাদের একটা স্কোরিং জায়গা। এবং কোয়েশ্চেনও তুমি যদি দেখো, তাহলে রে অপটিক্সের থেকে তুলনামূলক কম আসে। রে অপটিক্সে যেরকম 3টে থেকে 4টে করে কোয়েশ্চেন আসে প্রত্যেকবার, ওয়েভ অপটিক্সেও কিন্তু 2 থেকে 3টে করে কোয়েশ্চেন আসে। তো কোয়েশ্চেন তুলনামূলক কম আসে, কিন্তু কোয়েশ্চেন যেগুলো আসে সেগুলো সোজা। তো সেই জন্য এইটা কিন্তু একটা খুব স্কোরিং জায়গা, খুব স্কোরিং একটা চ্যাপ্টার এটা। তো চলে আসো WBJEE 2024-এর কোয়েশ্চেন। আচ্ছা, WBJEE 2024-এর এই কোয়েশ্চেনটা, এটা আমি সবার শেষে করাবো। তার কারণ এই কোয়েশ্চেনটা, যতগুলো কোয়েশ্চেন আজকে আমরা করবো WBJEE-র আন্ডারে, তার মধ্যে সবচেয়ে ভালো নিউমেরিক্যাল। এটার জন্য আমাকে ডেডিকেটেড একটা থিওরি তোমায় পড়াতে হবে, কারণ আমি জানি 100-র মধ্যে 90 বা 99 জন সেই থিওরেমটা জানো না। তো সেই থিওরেমটা পড়িয়ে আমি নিউমেরিক্যালটা তোমাদের সলভ করাবো। তো প্রথম অঙ্কটা আমি সবার শেষে করাচ্ছি, ঠিক আছে? এর আগে থেকেই প্ল্যান করা ছিল, যেহেতু একটা সিকোয়েন্স ওয়াইজ যেতে হয়, সেই জন্য আমি তোমাদের করাচ্ছি এভাবে। তো প্রথম কোয়েশ্চেনটা মনে রেখো, আমি শেষে ভুলে যেতে পারি। তো সেই কোয়েশ্চেনটা কিন্তু আমরা একদম সবার লাস্টে করব, আর সেই কোয়েশ্চেনটা সবচেয়ে ভালো, ঠিক আছে? যারা যেই মেইনসের জন্য বা যেই অ্যাডভান্সের জন্য পড়ছো বা পড়েছো, তো অ্যাডভান্সের জন্য কনসেপ্ট সেটা অ্যাডভান্সের কোয়েশ্চেন বা মেইনসের একদম টাফ লেভেলের কোয়েশ্চেন, তো সেটা আমি সবার শেষে করাবো। তার আগে যেগুলো সহজ অঙ্ক সেগুলো করে নাও, কারণ শুরুতে কঠিন অঙ্ক করালে তোমরা দেখো না। তো দেখো প্রথম কোয়েশ্চেন কি বলছে, এটাও WBJEE 2024-এ এসেছিল। বলছে যে ইন আ সিঙ্গেল স্লিট ডিফ্র্যাকশন এক্সপেরিমেন্ট দ্য স্লিট ইজ ইলুমিনেটেড বাই লাইট অফ 2 ওয়েভলেন্থ λ1 অ্যান্ড λ2। বলছে যে সিঙ্গেল স্লিট ডিফ্র্যাকশনের এক্সপেরিমেন্টে, যেটা ফ্রনহোফার এক্সপেরিমেন্ট সিঙ্গেল স্লিট ডিফ্র্যাকশন, সেখানে দ্য স্ক্রিন ইজ ইলুমিনেটেড বাই লাইট অফ 2 ওয়েভলেন্থ λ1 অ্যান্ড λ2। আমরা দুটো লাইট ব্যবহার করছি, একটার ওয়েভলেন্থ λ1, একটার ওয়েভলেন্থ λ2। ভালো কথা। ইট ইজ অবজার্ভ দ্যাট দ্য সেকেন্ড অর্ডার ডিফ্র্যাকশন মিনিমাম ফর λ1 কোইনসাইড উইথ দ্য থার্ড অর্ডার ডিফ্র্যাকশন মিনিমাম ফর λ2। বলছে যে λ1 ওয়েভলেন্থে লাইট যখন আমরা ব্যবহার করছি, তখন সেকেন্ড অর্ডার মিনিমাম ডিফ্র্যাকশন, অর্থাৎ সেকেন্ড মিনিমাম যেখানে হচ্ছে,
যদি আমি ল্যামডা টু ওয়েভলেন্থের লাইট ব্যবহার করি তাহলে থার্ড অর্ডার ডিফ্র্যাকশন মিনিমাটা অর্থাৎ থার্ড মিনিমাটা একই জায়গায় হচ্ছে, কোইনসাইড করা মানে ল্যামডা ওয়ানের জন্য সেকেন্ড ডার্ক, ল্যামডা টুর জন্য থার্ড ডার্ক, এদের দুজনের পজিশনটা কিন্তু এক্স্যাক্টলি সেম। প্রশ্নটা হচ্ছে ল্যামডা ওয়ান বাই ল্যামডা টু কত, 2/3, 5/7, 3/2 या फिर 7/5। WBJEE 2024 কোয়েশ্চেন, একদম সহজ কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা করতে হার্ডলি তোমার 1 থেকে 1.5 মিনিট সময় লাগবে, 1.5 মিনিট না 1 মিনিট সময় লাগবে। কী করে করবো বলছে যে সিঙ্গেল স্লিট ডিফ্র্যাকশনের বেসিক ফর্মুলাটা কি, সিঙ্গেল স্লিট ডিফ্র্যাকশনের বেসিক কন্ডিশনটা কি, দুটো জিনিস, একটা হচ্ছে তোমার ব্রাইট ফ্রিঞ্জের জন্য, একটা হচ্ছে তোমার ডার্ক ফ্রিঞ্জের জন্য। ব্রাইট ফ্রিঞ্জের জন্য বা ডার্ক ফ্রিঞ্জের জন্য ফর্মুলাটা কীরকম বলছে ওয়াইডিএসসির ঠিক উল্টোটা, এটা এভাবে মাথায় রাখতে পারো, ওয়াইডিএসসির উল্টোটা। ওয়াইডিএসসিতে কী ছিল, ব্রাইট ফ্রিঞ্জ হতো তখন যখন কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স, এবং কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্সের শর্ত কী ছিল, কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্সের শর্ত না ফাই ইকুয়াল টু 2n পাই, অর্থাৎ ফেজ ডিফারেন্স যেটা হবে ফাই সেটা যদি 2n পাই হয় অর্থাৎ ইভেন মাল্টিপল অফ পাই হয় তবে কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স, তবে ব্রাইট ফ্রিঞ্জ। এবং তার জন্য যে দূরত্বটা, সেই দূরত্বটা হতো কত না ND ল্যামডা বাই ডি। এটা আমি বলছি তোমার ইন্টারফিয়ারেন্সের জন্য, এটা তো ইন্টারফিয়ারেন্স না, এটা তো ডিফ্র্যাকশন। ডিফ্র্যাকশনের জন্য কন্ডিশনটা উল্টে যায়, ওখানে যেটা ডার্ক ফ্রিঞ্জের ফর্মুলা ছিল এখানে সেটা ব্রাইট ফ্রিঞ্জ, ওখানে যেটা ব্রাইটের ফর্মুলা ছিল এখানে সেটা ডার্ক। ওখানে ডার্কের ফর্মুলা কী ছিল, ওখানে ডার্কের ফর্মুলা ছিল যে যদি আমাদের ডি সাইন থিটাটা n ল্যামডার সাথে সমান হয় তখন সেখানে আমরা বলি ডার্ক ফ্রিঞ্জ। এখানে সেই জিনিসটা হয়ে যায় তোমার ব্রাইট ফ্রিঞ্জ, এখানে সেই ফর্মুলাটা হয়ে যায় তোমার ডার্ক ফ্রিঞ্জ। তাহলে এই সাইন থিটাটা যদি n ল্যামডা হয় তাহলে সেটা আমরা পাই ডার্ক ফ্রিঞ্জ। বুঝতে পারছো কি বলছি, ইন্টারফিয়ারেন্সের যা ফর্মুলা ছিল ডিফ্র্যাকশনের ফর্মুলাটা দেখতে ঠিক তার উল্টো, ওখানে ব্রাইটের জন্য যা ফর্মুলা এখানে ডার্কের জন্য তার ফর্মুলা, ওখানে ডার্কের জন্য যা ডিফ্র্যাকশনে ব্রাইটের জন্য তা, জাস্ট সোয়াপ করে দাও। ব্রাইটের জন্য ফর্মুলা তাহলে কী হবে, ব্রাইটের জন্য ফর্মুলাটা হয় 2n-1 ল্যামডা বাই 2, এটা হচ্ছে ব্রাইট ফ্রিঞ্জের জন্য। এখানে তো ওরা ব্রাইট জিজ্ঞেস করেনি, এখানে ওরা ডার্ক জিজ্ঞেস করেছে। এখানে ওরা বলেছে কোয়েশ্চেনটায় যে আমাদের কাছে দুটো ওয়েভলেন্থের লাইট আছে, ল্যামডা 1 অ্যান্ড ল্যামডা 2। ল্যামডা 1 লাইটটা যখন আমরা ব্যবহার করছি তখন সেকেন্ড ডার্ক ফ্রিঞ্জ এবং ল্যামডা 2 ওয়েভলেন্থের লাইট যখন ব্যবহার করছি তখন থার্ড ডার্ক ফ্রিঞ্জ, এদের দুজনের লোকেশনটা সমান, অর্থাৎ এও যত দূরে তৈরি হয়েছে এও ঠিক তত দূরে তৈরি হয়েছে। তো সিম্পলি আমরা ডার্ক ফ্রিঞ্জের যে ফর্মুলাটা অর্থাৎ এ সাইন থিটা ইকুয়াল টু n ল্যামডা, সেই ফর্মুলাটা এখানে ব্যবহার করব। চলো প্রথমবারের জন্য যদি করি তাহলে এ সাইন থিটা ইকুয়াল টু n ল্যামডা। n মানে হচ্ছে কততম ডার্ক বা কততম ব্রাইট। প্রথমবার যদি ল্যামডা 1-এর জন্য লিখি, আমরা ল্যামডা 1-এর জন্য লিখি ইকুয়েশনটা, তাহলে দেখো সেকেন্ড ডার্ক মানে n এর মানটা শুরুতে 2, কত ওয়েভলেন্থে লাইট ব্যবহার করেছি ল্যামডা 1 ওয়েভলেন্থে লাইট, ইকুয়েশন নাম্বার 1 দিয়ে ছেড়ে দাও, এক লাইনের। দ্বিতীয়বার যদি আমরা ল্যামডা 2 ওয়েভলেন্থে লাইট ব্যবহার করি তার জন্য ফর্মুলাটা কি লিখবো না এ সাইন থিটা ইকুয়াল টু n ল্যামডা, n মানে হচ্ছে থার্ড ডার্ক ওয়েভলেন্থ ব্যবহার করা হচ্ছে ল্যামডা 2 ওয়েভলেন্থের। দুটোকে তুমি ডিভাইড করে দাও 1/2 করে দাও, তাহলে দেখো বাদিকটা 1 হয়ে যায়, তাহলে 1 ইকুয়াল টু পড়ে থাকে কত, 1 ইকুয়াল টু পড়ে থাকে 2 ল্যামডা 1/3 ল্যামডা 2, 2 ল্যামডা 1/3 ল্যামডা 2। এখান থেকে তুমি কোনাকুনি গুণ করে নাও, বা দরকার নেই, ল্যামডা 1/λ2 বার করতে হবে। তাহলে ল্যামডা 1/λ2 কত হবে, 2/3 কে ওদিকে নিয়ে গেলে 3/2, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো 2024-এর কোয়েশ্চেন, 2024-এ দুটো কোয়েশ্চেন এসেছিল। আগের কোয়েশ্চেনটা ভালো ছিল, টাফ ছিল তুলনামূলক, এই কোয়েশ্চেনটা একদম সহজ ছিল। তা আগে আমরা সহজটা করে নিলাম, পরে আমরা ভালোটা করবো, আস্তে আস্তে লেভেল বাড়াবো। তো এই হচ্ছে অঙ্কটা। অনেকে বলতে পারে যে এখানেও এ সাইন থিটা, এখানেও এ সাইন থিটা। অবশ্যই এটা কি ছিল যে এই যে আমরা সিঙ্গেল স্লিটটা নিচ্ছি তাদের এই যে দুটো এন্ড তাদের মধ্যে সেপারেশন, সেই সেপারেশন তো চেঞ্জ হয়নি। থিটা যেটা হরাইজন্টালের সাথে কতটা অ্যাঙ্গেল সে করে আছে সেই থিটাটা তো চেঞ্জ হয়নি। তাহলে প্রথমবারের জন্য এ সাইন থিটা আমরা লিখতে পারি, দ্বিতীয়বারের জন্য আমরা এ সাইন থিটা লিখতে পারি। দ্যাটস ইট।
তোমায় খালি এই ডিফ্র্যাকশনের ফর্মুলাটা মাথায় রাখতে হবে। এটাই যদি ব্রাইট ফ্রিঞ্জ দিয়ে দিত, তুমি তখন লাগাতে সাইন থিটা ইকুয়াল টু 2n - 1 λ/2, বা অনেকে বলতে পারে 2n + 1 λ/2, মানে λ/2 অড মাল্টিপল মানে 2n - 1 অথবা 2n + 1। এনটা তুমি কোথা থেকে শুরু করছো সেটা ম্যাটার করে। যেমন ধরো এখানে এনের মানটা আমরা শুরু করবো 1 থেকে, কিন্তু কেউ যদি বলে যে না এটা 2n + 1 λ/2 হিসাবে আমি চিনি, তাহলে সে এনের মানটাকে শুরুতে 0 দিয়ে শুরু করবে, 0 1 2 3 4 করে শুরু করবে। দ্যাটস ইট। আশা করি বুঝতে পেরেছো, একদম সহজ অঙ্ক। অপশন সি ইজ দ্য রাইট আনসার। চলো 2023-এর অঙ্ক করা যাক। আ রে অফ মোনোক্রোম্যাটিক লাইট, আমার সাথে সাথে করো। A ray of monochromatic light is incident on the plane of a surface of separation between two media x and y with angle of incidence I in medium x and angle of refraction R in medium y. বলছি a ray of monochromatic light is incident on a plane surface of separation between two media x and y with angle of incidence I in medium x and angle of refraction R in medium y. ওরা আমাদের সিম্পলি বলে দিয়েছে যে ভাই এই ধরো তোমার বাউন্ডারি, উপরে একটা মিডিয়াম আছে এক্স, নিচে একটা মিডিয়াম আছে ওয়াই, একটা রে অফ লাইট এক্স থেকে ওয়াইতে ঢুকছে, তো আমরা জানি যে মিডিয়াম মানে লাইট যখন তার মিডিয়াম চেঞ্জ করে তখন সে হালকা ডেভিয়েট করে কোনো একটা দিকে। এটা আমি জাস্ট আন্দাজে আঁকলাম যে এক্সটা লঘু মাধ্যম, ওয়াইটা ঘন মাধ্যম ধরে। এরপর দেখি কী বলেছে, এই যে কোয়েশ্চেনটা। আচ্ছা, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আই আর অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন আর, তাহলে এই পয়েন্টে তুমি যদি একটা নর্মাল টেনে নাও, এই পয়েন্টে তুমি যদি একটা লম্ব টেনে নাও, তাহলে এই যে কোণটা আপতন কোণ সেটা আই, আর এই যে কোণটা প্রতিসরণ কোণ অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন সেটা হচ্ছে আর। এবারে কি বলেছে কোয়েশ্চেনে, বলছে দ্য গিভেন গ্রাফ শোজ দ্য রিলেশন বিটুইন সাইন আই অ্যান্ড সাইন আর। এই যে গ্রাফটা সেটা সাইন আই ভার্সেস সাইন আর একটা গ্রাফ, সাইন আর ভার্সেস সাইন আই একটা গ্রাফ দিয়ে দিয়েছে, যেটা কিনা মূলবিন্দুগামী সরলরেখা হরাইজন্টালের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে সে রয়েছে। প্রশ্নটা হচ্ছে if Vx and Vy are the velocities of a ray in media x and y, then which of the following statement is true? Vx equal to এত Vy, Vx equal to এত Vy, total internal reflection can happen when the light is incident in medium x, या फिर Vx equal to এত where Vx Vy are the frequencies of light in medium x and y. আচ্ছা কোয়েশ্চেনটার মানে কি? কোয়েশ্চেনটার মানে হচ্ছে যে একটা লাইট এক্স মাধ্যম থেকে ওয়াই মাধ্যমে রিফ্র্যাকশন করে এলো, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আই, অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন আর। ওরা আমাদের একটা গ্রাফ দিয়ে দিয়েছে সাইন আর ভার্সেস সাইন আর। প্রশ্নটা হচ্ছে যে ভিএক্স আর ভিওয়াইয়ের মধ্যে সম্পর্ক কী? তার মানে আমরা সিম্পলি ভিএক্স বাই ভিওয়াই, এই যে রেশিওটা এটা আমাদের বার করতে দিয়েছে। কি করে করা যেতে পারে? আচ্ছা, সাইন আর ভার্সেস সাইন আই একটা গ্রাফ আছে, তুমি যখনই সাইন আর এই দুটো জিনিসকে দেখবে একসাথে, তখনই তোমার মাথায় সবার আগে কোন লটা আসে? স্নেলস ল, যেখানে বলা হয় যে লাইট যখন এক মাধ্যম থেকে দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করে, লাইট যখন ফার্স্ট মিডিয়াম থেকে সেকেন্ড মিডিয়ামে এন্টার করে, তখন সাইন আই বাই সাইন আর মানে হয় 1μ2। এখানে লাইটটা এক্স মাধ্যম থেকে ওয়াই মাধ্যমে এন্টার করেছে, লাইটটা এক্স থেকে ওয়াইতে এন্টার করেছে। অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আই, অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন আর। তাহলে অ্যাকর্ডিং টু স্নেলস ল আমি একবারই লিখতে পারি যে সাইন আই বাই সাইন আর, একদম স্নেলের সূত্র অনুসারে সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু এক্স থেকে ওয়াইতে সে ঢুকেছে, তাহলে এক্সের রেসপেক্টে ওয়াই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। আচ্ছা, এক্সের রেসপেক্টে ওয়াই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কথাটার মানে কি? ওয়াই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বাই এক্সের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। তাহলে সাইন আই আপন সাইন আর ইকুয়াল টু মিউ ওয়াই বাই মিউ এক্স। আচ্ছা, মিউ এই কথাটার মানে কি? কোনো একটা মাধ্যমের প্রতিসারাঙ্ক মানে কি? মিউ মানে শূন্য মাধ্যমে আলোর বেগ বাই সেই মাধ্যমে আলোর বেগ, পড়েছো না? কোনো একটা মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মানে কি? স্পিড অফ দ্য লাইট ইন দ্যাট মিডিয়াম বাই স্পিড অফ দ্য লাইট ইন ভ্যাকুয়াম বাই স্পিড অফ দ্য লাইট ইন দ্যাট পার্টিকুলার মিডিয়াম। তাহলে এই যে মিউ ওয়াই, তার পরিবর্তে আমি লিখতে পারি সি বাই ভি ওয়াই। মিউ এক্স এর পরিবর্তে লিখতে পারি সি বাই ভি এক্স। তাহলে দেখো এই জিনিসটাকে সলভ করলে সিসি কেটে গেল, পড়ে রইল ভিএক্স আপন ভিওয়াই। তাহলে সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু পড়ে রইল ভিএক্স বাই ভিওয়াই। আচ্ছা, সাইন আই বাই সাইন আর এই যে মানটা, এই মানটা আমি খুব সহজেই পেয়ে যাবো না? অবশ্যই পেয়ে যাবো। আমার কাছে তো একটা রয়েছে, রিলেশন রয়েছে, একটা গ্রাফ রয়েছে। এই গ্রাফ থেকে যদি আমি এখান থেকে একটা লম্ব টানি, তাহলে এখান থেকে এটুকু হচ্ছে তোমার সাইন আর,
এখান থেকে এটুকু হচ্ছে তোমার সাইন আই, তাহলে সাইন আর আপন সাইন আই, সাইন আর বাই সাইন আই, লম্ব বাই ভূমি ইকুয়াল টু টেন থিটা, 1030। তাহলে সাইন আর বাই সাইন আই ইকুয়াল টু 1030, সাইন আই বাই সাইন আর মানে 1/1030। তাহলে এই জিনিসটা মানে 1/1030। ভালো করে দেখো, সাইন আর বাই সাইন আই মানে 1030, সাইন আই বাই সাইন আর মানে উল্টোটা 1/1030 ইকুয়াল টু ভিএক্স আপন ভিওয়াই। মানটা বসিয়ে দাও, 1030 মানে কত, 1/√3, 1/1/√3 মানে √3। তাহলে √3 ইকুয়াল টু ভিএক্স আপন ভিওয়াই। তাহলে এখান থেকে ভিএক্স ইকুয়াল টু কত আসে, √3 ইন্টু ভিওয়াই। আছে এরকম কোনো অপশান? মনে হচ্ছে আছে, দেখলাম এরকম একটা অপশান, ভিএক্স ইকুয়াল টু √3 ইন্টু ভিওয়াই। অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার, অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। 2023-এর কোয়েশ্চেন। কঠিন লাগলো কোনো দিক দিয়ে? বলো আমাকে, ট্রাস্ট নেই। কঠিন লাগলো কোনো দিক দিয়ে? কঠিন না, কিন্তু রে অপটিক্সের যে কোয়েশ্চেনগুলো করেছিলে তার তুলনায় তো একদমই সহজ। জাস্ট তোমাকে একটা গ্রাফ বলে দিয়েছে, তুমি সেখান থেকে সাইন আই বাই সাইন আর বা সাইন আর বাই সাইন আইয়ের মান পেয়ে যাচ্ছ। তুমি সিম্পল স্নেলস ল লাগাও, সেখানে এটাকে ভাঙো রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স দিয়ে, মিউ মানে তুমি জানো c/v, সেখান থেকে ভির মান তুমি পেয়ে যাবে, বাস দ্যাটস ইট। আর কী রয়েছে, আর কী রয়েছে? অপশান কোনটা হলো তাহলে, অপশান বি না সি? অপশান বি ইজ দ্য রাইট আনসার, অপশান বি উইল বি দ্য কারেক্ট আনসার। চলো কোয়েশ্চেন নাম্বার 4, WBJEE 2023-এ দুটো কোয়েশ্চেন এসেছিল, দুটোই সহজ এসেছিল। বলছে অ্যান ইন্টারফিয়ারেন্স প্যাটার্ন is obtained with two coherent sources of intensity ratio n:1। একটা ইন্টারফিয়ারেন্স হচ্ছে, সেই ইন্টারফিয়ারেন্সে দুটো কোহেরেন্ট সোর্স ব্যবহার করা হয়, সেই দুটো কোহেরেন্ট সোর্সের যে ইন্টেন্সিটি তাদের রেশিওটা হচ্ছে n:1। দ্য রেশিও Imax minus Imin by Imax plus Imin will be maximum if n equal to 1, 2, 3, 4। WBJEE 2023-এর কোয়েশ্চেন। খুব সহজ না, মানে একদম যে পাতি কোয়েশ্চেন সেটা না, ভালো কোয়েশ্চেন, খুব কঠিনও না, খুব সহজও না। কী করে করবে এই ধরনের কোয়েশ্চেন? তুমি বোর্ডসে করেছিলে, খালি ওখানে তোমায় এই রেশিওটার মান জিজ্ঞেস করতো, এখানে ওরা বলেছে যে এই রেশিওটা কখন ম্যাক্সিমাম হবে। বুঝতে পারছো, বোর্ডসের কনসেপ্টটাকেই ড্র্যাগ করে আরেকটু আপস্কেলে নিয়ে গেছে। বোর্ডসে তুমি কী করতে, সেম কোয়েশ্চেন তোমায় দিত যে I1/I2 n:1, তাহলে এই জিনিসটার মান কত হয়, এই জিনিসটার মান কত হয়, এটা তোমায় বোর্ডসে দিত। এখানে ওরা বলছে যে ভাই এই জিনিসটা ম্যাক্সিমাম কখন হবে, তাহলে সেই জিনিসটাকে একটু আপস্কেল করে, এটাই চাই। সারা বছর তুমি যদি প্রিপারেশন করো তাহলে দেখবে এটাই চাই, আর কিছু না, বিশাল কিছু হাইফাই কঠিন না। আচ্ছা, কী করে করবো লিখে নিই আগে ডেটাগুলো। প্রথম হচ্ছে যে দুটো ইন্টেন্সিটি দিয়েছে I1 I2, তাহলে তাদের যে রেশিওটা সেটা n:1, তাহলে I1/I2 ইকুয়াল টু n/1। সেখান থেকে I1 ইকুয়াল টু n ইন্টু I2, এটা প্রশ্নে বলে দিয়েছে। ওরা বার করতে বলছে যে Imax মাইনাস Imin, Imax ম্যাক্সিমাম ইন্টেন্সিটি মাইনাস মিনিমাম ইন্টেন্সিটি বাই ম্যাক্সিমাম ইন্টেন্সিটি প্লাস মিনিমাম ইন্টেন্সিটি। এই জিনিসটা ম্যাক্সিমাম কখন হবে? আচ্ছা, এই জিনিসটা ম্যাক্সিমাম কখন হবে সেটা বার করি আগে, যে এর মানটা কত, তারপর তো তাকে ম্যাক্সিমাম করব। আচ্ছা, ম্যাক্সিমাম ইন্টেন্সিটির ফর্মুলা কী হয়? ম্যাক্সিমাম ইন্টেন্সিটির ফর্মুলা কী হয় যখন ইন্টারফিয়ারেন্স হয়? তো ম্যাক্সিমাম ইন্টেন্সিটির ফর্মুলা হয় √I1 প্লাস √I2, √I1 প্লাস √I2 তার হোল স্কোয়ার। মিনিমাম ইন্টেন্সিটি কত হয়? এর ঘাড়ি একটা মাইনাস সাইন বসিয়ে দাও, √I1 মাইনাস √I2 হোল স্কোয়ার। মনে আছে আশা করি। Imax মানে সেম জিনিস, √I1 প্লাস √I2 তার হোল স্কোয়ার। Imin মানে √I1 মাইনাস √I2 তার হোল স্কোয়ার। এটাকে সলভ করবো কী করে? অনেকের মাথায় প্রশ্ন উঠে গেছে। এক লাইনে a প্লাস বির হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বির হোল স্কোয়ার, a প্লাস বির হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বির হোল স্কোয়ার, ক্লাস 9 থেকে পড়ে আসছো, কত হয়? 4ab। তাহলে এই জিনিসটাকে আমরা লিখতে পারি এক লাইনে 4 মাল্টিপ্লাইড বাই a √I1 মাল্টিপ্লাইড বাই √I2, 4ab বাই নিচটা দেখো a প্লাস বির হোল স্কোয়ার, a প্লাস বির হোল স্কোয়ার প্লাস a মাইনাস বির হোল স্কোয়ার মানে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। √I1কে স্কোয়ার করলে I1, √I2কে স্কোয়ার করলে I2। এই হচ্ছে তোমার রেশিওটার মান। তাহলে এটাকে যদি আমি কাটাকাটি করি তাহলে 2 √I1 I2 বাই I1 প্লাস I2। এইটা হচ্ছে আমাদের কিসের মান? এটা হচ্ছে আমাদের এই রেশিওটার মান।
এবার দেখো আমরা প্রশ্নে বলে দিয়েছিল, আমাদের প্রশ্নে বলে দিয়েছিল যে I1 মানে কত, n ইন্টু I2। তাহলে I2-র জায়গায় বা I1-এর জায়গায় n I2 বসিয়ে দিই, তাহলে একটা ভেরিয়েবলে পাবো আমরা। তাহলে 2 রুট আন্ডার I1-এর জায়গায় n I2 বসাও, তাহলে n I2 মানে I2 স্কোয়ার বাই I1 প্লাস I1 মানে n I2। তাহলে I2টাকে যদি কমন নেওয়া যায় তাহলে n+1 ওপরের রুট I2-র হোল স্কোয়ার মানে I2। তাহলে I2 নিচে I2 কেটে গেল, তাহলে পড়ে রইল 2 রুট n বাই n+1। আশা করি বুঝতে পারছো। না বুঝতে পারলে কিন্তু কিছু করার নেই আমার। দেখো ম্যাক্সিমাম ইন্টেন্সিটি মানে রুট I1 প্লাস রুট I2-র হোল স্কোয়ার, একদম বোর্ডের জিনিস। মিনিমাম ইন্টেন্সিটি মানে রুট I1 মাইনাস রুট I2-র হোল স্কোয়ার। সিমিলারলি এটা প্লাস, এটা প্লাস। এবার আমরা কী করলাম, এটাকে 4ab লিখলাম, a প্লাস বির হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বির হোল স্কোয়ার, এটাকে 4ab লিখলাম, a প্লাস বির হোল স্কোয়ার প্লাস a মাইনাস বির হোল স্কোয়ার, এটাকে 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার। একদম পিওর অ্যালজেব্রা লেখা হলো। সেখান থেকে এই জিনিসটা অবধি এলো। এবার কোয়েশ্চেনে I1 বাই I2 n/1 বলেছে, তাহলে I1 ইকুয়াল টু সেখান থেকে n/2। তাহলে I2-র জায়গায় বা I1-এর জায়গায় আমরা n/2 বসিয়ে দিলাম, করলে এই রেশিওটা এলো 2 রুট n বাই n+1। বোর্ডসে এত অবধি ছিল, বোর্ডসে কোয়েশ্চেনটা এত অবধি ছিল। এখানে ওরা বলছে যে ভাই এই রেশিওটা ম্যাক্সিমাম কখন হবে। আচ্ছা এই রেশিওটাকে একটা নাম দেওয়া যাক, তাহলে এই রেশিওটা বলতে হচ্ছে, ধরো এই রেশিওটাকে আমরা বলছি y। তাহলে ওয়াইটা ম্যাক্সিমাম কখন হবে, আমাদের এবার আরেক স্টেপ এগিয়ে গিয়ে ওয়াইটাকে ম্যাক্স করতে হবে। আচ্ছা কোনো একটা জিনিসকে ম্যাক্সিমাম করার শর্ত কী, কোনো একটা কোয়ান্টিটি, কোনো একটা রাশি তাকে ম্যাক্সিমাম কখন হয়, সে ম্যাক্সিমাম কখন হয়, ম্যাক্সিমাম বা মিনিমাম হওয়ার কন্ডিশনটা কি না, ম্যাক্সিমাম বা মিনিমাম হওয়ার কন্ডিশনটা হচ্ছে যে সেই কোয়ান্টিটিটার ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন যদি 0 হয় তখন সেই কোয়ান্টিটি ম্যাক্সিমাম হয়। ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন 0 হলে তবেই তো সে ম্যাক্সিমাম। করে দাও ডিফারেন্সিয়েশন, তাহলে ddn অফ ওয়াইয়ের মানটা বসাও, কত এসছে 2 রুট n বাই n+1। এটাই এসছে তো, 2 রুট n বাই n+1। একদম ডিফারেন্সিয়েট করো, 2টাকে আগে বাইরে বার করে নাও। ইউ বাই ফি আকারে মেথড, তাহলে নিচে আগে ভি স্কোয়ার, তাহলে n+1-এর হোল স্কোয়ার, তারপরে আগে ভি n+1 রুট এনকে ডিফারেন্সিয়েট করো, রুট এনকে এনের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে রুট এন মানে কি n টু দি পাওয়ার হাফ, n টু দি পাওয়ার হাফ মানে হাফ n টু দি পাওয়ার মাইনাস হাফ মাইনাস রুট এনটাকে বাইরে বার করো, n+1কে ডিফারেন্সিয়েট করো, n+1কে এনের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে 1, কারণ এনকে এনের সাপেক্ষে 1, 1কে এনের সাপেক্ষে 0, তার মানে শুধু এই জিনিসটা। তাহলে এই জিনিসটা পড়ে রইল ইকুয়াল টু 0 ডান দিকে, তাহলে এই জিনিসটা পড়ে রইল 2 ইন্টু n+1 বাই 2 রুট n মাইনাস রুট n বাই n+1-এর হোল স্কোয়ার ইকুয়াল টু 0। আচ্ছা যত বাদিকে জিনিস আছে সব ডান দিকে পাঠিয়ে দাও, 2টাকে ডান দিকে পাঠিয়ে দাও, এই জিনিসটাকে ডান দিকে পাঠিয়ে দাও, তাহলে সব 0 হয়ে যাবে, 0-এর সাথে মাল্টিপ্লাই হয়ে। তাহলে n+1 বাই 2 রুট n মাইনাস রুট n ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে সাইড চেঞ্জ করো, তাহলে n+1 বাই 2 রুট n ইকুয়াল টু রুট n, কোনাকুনি গুণ করো, ক্রস মাল্টিপ্লাই করো, তাহলে n+1 ইকুয়াল টু 2 ইন্টু n, তাহলে এনগুলোকে একদিকে নাও, তাহলে 2n মাইনাস n ইকুয়াল টু 1। বাহ ব্রিলিয়েন্ট, তাহলে n ইকুয়াল টু 1। অপশান এ ইজ দ্য রাইট আনসার, অপশান এ ইজ দ্য রাইট আনসার। দেখো কোয়েশ্চেনটা কঠিন লাগলো, লাগেনি কিন্তু, যদি একটু ভালো করে বোঝো তাহলে কিন্তু লাগার কথা না। আমরা শুরুতে রেশিওটার মান বার করলাম, অনেকে এই ফর্মুলাটা ডিরেক্ট মাথায় রাখে 2 রুট n বাই n+1, তাতে সুবিধে হয়। এরপরে অনেক নিউমেরিক্যাল পাবে যেখানে এই অঙ্কটাই দিয়েছে, এরকম একটা নিউমেরিক্যাল আমি রেখেছি, আরও অনেক অঙ্ক ছিল WBJEE। তো একই কোয়েশ্চেন কিন্তু বারবার আসে, একই প্যাটার্নের কোয়েশ্চেন কিন্তু বারবার আসে। শুরুতে আমরা ওয়াইটা বার করলাম, দেন ওয়াইটাকে ম্যাক্সিমাম করার জন্য ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশনটা 0 করলাম, 0 করার ফলে এনের মান এলো 1। অপশান এ ইজ দ্য রাইট আনসার, অপশান এ ইজ দ্য রাইট আনসার। বোঝা গেছে? 2023 চলে আসো, 2022 সব পারবে, এই কোয়েশ্চেন যদি দেয় সবাই পারবে, একটু ভালো করে পড়লেই পারবে। বলছে ইন আ ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট দ্য ইন্টেন্সিটি অফ লাইট অ্যাট আ পয়েন্ট অন দ্য স্ক্রিন where the path difference between the interfering wave is lambda is I. The intensity at a point where the path difference is lambda by 4 will be কত? Assume two wave have same amplitude. বলছে যে একটা ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টে আমরা শুরুতে ল্যামডা ওয়েভলেন্থে লাইট ব্যবহার করেছি। ল্যামডা ওয়েভলেন্থে লাইট যখন ব্যবহার করেছি
তখন পাথ ডিফারেন্সটা যেখানে, না ভুল বলছি, ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টে দুটো রে অফ লাইট আমরা ব্যবহার করি, সেই দুটো রে অফ লাইটের মধ্যে পাথ ডিফারেন্সটা যখন ল্যামডা, ইন্টেন্সিটি তখন আই। ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টে দুটো স্লিট থাকে, সেই দুটো স্লিট থেকে দুটো রে অফ লাইট বেরোয়। কোহেরেন্ট সোর্স হলে একই নেচারের একই অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিওয়ালা রে অফ লাইট সেখান থেকে বেরোয়, সেই জন্য কোহেরেন্ট বলা হয় তাদের। বলছে যে সেই স্ক্রিনের কোনো একটা পার্টিকুলার পয়েন্টে যেখানে দুটো ওয়েভের মধ্যে পাথ ডিফারেন্স ল্যামডা, সেখানে ইন্টেন্সিটিটা আই। প্রশ্নটা হচ্ছে যেখানে পাথ ডিফারেন্স λ/4 সেখানে ইন্টেন্সিটি কত। ইন্টেন্সিটির সাথে ল্যামডার সম্পর্কটা ভাগ করতে বলেছে যে ভাই ইন্টেন্সিটির সাথে ল্যামডার সম্পর্ক কী। মনে আছে এটা একটা সুন্দর গ্রাফ ছিল ইন্টেন্সিটির সাথে ল্যামডার, ওয়াইডিএসসিতে বোর্ডসের টপিক, বোর্ডসে পড়েছিলে ইন্টেন্সিটির সাথে ল্যামডার সম্পর্ক কী ওয়াইডিএসসিতে, বলো ওয়াইডিএসসিতে ইন্টেন্সিটি ভার্সেস ল্যামডা, এদের রিলেশনটা কি? এদের রিলেশনটা হচ্ছে এরকম দেখতে, I = 4I0 cos স্কোয়ার 5/2। I = 4I0 cos স্কোয়ার 5/2। তুমি বলবে এখানে ল্যামডা কোথায়, ওয়েভলেন্থ কোথায়? ঠিক, ওয়েভলেন্থ আছে ফাইয়ের মধ্যে। ফাইটা কি? ফেজ ডিফারেন্স। তাহলে ফেজ ডিফারেন্স মানে আমরা কি জানি, 2π/λ ইন্টু পাথ ডিফারেন্স। ফাই মানে 2π/λ ইন্টু পাথ ডিফারেন্স। তাহলে এখানে তুমি মানটা বসিয়ে দাও ফাইয়ের, তাহলে 4I0 cos স্কোয়ার 5/2। ফাই মানে হচ্ছে তোমার এটা 2π/λ ইন্টু ডেল্টা এক্স, আর নিচে একটা 2 কেটে গেল, তাহলে পড়ে রইল 4I0 cos স্কোয়ার পাই ইন্টু ডেল্টা এক্স বাই ল্যামডা। এটা হচ্ছে তোমার ইন্টেন্সিটির সাথে ল্যামডার সম্পর্ক, বা ইন্টেন্সিটির সাথে ডেল্টা এক্সের সম্পর্ক, পাথ ডিফারেন্সের সম্পর্ক। ভালো করে বুঝো, এই ফর্মুলাটা আমরা জানি। এটাকে ডিরাইভ করা তো এই মুহূর্তে সম্ভব না, এটা বড় ডেরিভেশন আছে। তো সেখান থেকে এটা আসে, বোর্ডে ছিল তোমার ওয়াইডিএসসিতে, যে ইন্টেন্সিটির ফর্মুলা হয় I = 4I0 পিক ভ্যালু ইন্টু cos স্কোয়ার 5/2। এই জন্য গ্রাফটা cos স্কোয়ার থিটার যে গ্রাফ হয় খালি পজিটিভ ওয়াই অ্যাক্সিসে, সেই গ্রাফটা সেরকম নেচার ছিল। সেই গ্রাফটা পরীক্ষায় আসতো বোর্ডসে, এখানেও আসে। তো 4I0 cos স্কোয়ার, আমাদের ফাই লাগবে না, আমাদের ডেল্টা এক্স লাগবে, কারণ পাথ ডিফারেন্স জিজ্ঞেস করেছে। তাহলে ফাই মানে আমরা জানি ফেজ ডিফারেন্স মানে 2π/λ ইন্টু পাথ ডিফারেন্স। তাহলে ফাইভ জায়গাটা বসলাম, ইন্টেন্সিটির মান এলো এত। এবার শুরুতে ওরা বলেছে যে যখন পাথ ডিফারেন্সটা ল্যামডা তখন ইন্টেন্সিটি আই। আচ্ছা, পাথ ডিফারেন্স শুরুতে ল্যামডা, তাহলে দুটো কেস আছে। ফার্স্ট কেসে বলছে ওরা যে ডেল্টা এক্স পাথ ডিফারেন্স সেটার মানটা ল্যামডা, ইন্টেন্সিটি তখন কত দাদা, আই। বসিয়ে দাও মানটা, তাহলে I = 4I0 cos স্কোয়ার পাই ইন্টু ডেল্টা এক্সের পরিবর্তে ল্যামডা বাই ল্যামডা কেটে গেল, তাহলে I = পড়ে রইল 4I0 cos স্কোয়ার পাই, 4I0 cos স্কোয়ার পাই। চলে আসলো সেকেন্ড কেসে, ওটাকে যদি ভাঙতে হয় পরে ভাঙছি, এখন থাক। সেকেন্ড কেসে কী বলেছিল ওরা, না যখন তাদের মধ্যে পাথ ডিফারেন্সটা λ/4 তখন ইন্টেন্সিটি কত হবে। আচ্ছা, দ্বিতীয়বার যে ডেল্টা এক্স পাথ ডিফারেন্স সেটা λ/4, তাহলে তখন নতুন ইন্টেন্সিটি কত হবে, I প্রাইম কত হবে। তাহলে I প্রাইমের ফর্মুলাটা বসিয়ে দাও। ইন্টেন্সিটি মানে আমরা কি জানি, 4I0 cos স্কোয়ার পাই ডেল্টা এক্স বাই ল্যামডা, এটা হচ্ছে ফর্মুলাটা। এখানে তুমি মানটা বসিয়ে দাও, তাহলে 4I0 cos স্কোয়ার পাই ইন্টু ডেল্টা এক্স মানে λ/4 ইন্টু ল্যামডা কেটে গেল, তাহলে 4I0 cos স্কোয়ার পাই/4। আচ্ছা, মানটা বার করতে হবে, ঠিক আছে। চলো আগের বারও তাহলে মানটা বার করে নিই। তাহলে 4I0, আচ্ছা cos পাই মানে কত হয়, cos 180 মানে, cos 0 মানে 1, 0 ঠিক উল্টো দিকে 180 বা পাই, তাহলে cos 180 মানে -1, -1 হোল স্কোয়ার মানে +1। তাহলে আইয়ের মানটা হচ্ছে 4I0, ঠিক আছে। I প্রাইমের মানটা কত না, 4I0 cos স্কোয়ার পাই/4, পাই মানে হচ্ছে 180, 180/4 মানে 45 ডিগ্রি। তাহলে এই জিনিসটা হচ্ছে বেসিক্যালি 4I0 cos স্কোয়ার 45। আচ্ছা, cos 45 এর মান কত,
cos 45 এর মান বলো 1/√2, তাকে হোল স্কোয়ার করলে 1/2, তাহলে একটা 2 কেটে গেলে জিনিসটা পড়ে থাকে 2i0। তাহলে নতুন যে ইন্টেন্সিটি আই প্রাইম তার মান হচ্ছে তোমার 2i0, পুরনো যে ইন্টেন্সিটি সেটার মান হচ্ছে তোমার 4i0। দুটোকে তুমি যদি রেশিও করে দাও তাহলে আই প্রাইম বাই আই ইকুয়াল টু 2i0 বাই আগের বারের ইন্টেন্সিটি 4i0, তাহলে 1/2, তাহলে এখান থেকে আই প্রাইম ইকুয়াল টু i/2। তাহলে নতুন যে ইন্টেন্সিটি সেটা হবে আগের ইন্টেন্সিটির অর্ধেক, নতুন যে ইন্টেন্সিটি সেটা হবে আগের ইন্টেন্সিটির অর্ধেক। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। 2022-এর কোয়েশ্চেন, 2022-এর কোয়েশ্চেন। তোমায় খালি এই সম্পর্কটা জানতে হবে, এবং এই সম্পর্কটা খালি এই অঙ্কের জন্য না, বহু অঙ্কের জন্য তোমায় জানতে হবে যে ইন্টেন্সিটি মানে 4i0 cos স্কোয়ার 5/2। অনেক সময় খালি 5 দিয়ে দেয়, ফেজ ডিফারেন্স দিয়ে দেয়, ইন্টেন্সিটির কম্পারিজন করতে বলে। এখানে যেরকম পাথ ডিফারেন্স দিয়েছিল ওখানে সেরকম ফেজ ডিফারেন্স দিয়ে দেয়, আরও তাড়াতাড়ি হয়ে যাবে। যদি পাথ ডিফারেন্স দেয় তুমি এই ফর্মুলাটাই মাথায় রাখো, তোমাকে এটা আলাদা করে মাথায় রাখতে হবে না, তুমি এটাই মাথায় রাখো, এইটুকু নিজে করে নাও, কারণ তুমি এটা তো জানো ফেজ ডিফারেন্স মানে 2π/λ ইন্টু পাথ ডিফারেন্স। তাহলে সেখান থেকে 4i0 cos স্কোয়ার π∆x/λ। তাহলে সেখানে ফার্স্ট কেসে আমরা ইন্টেন্সিটি বার করলাম 4i0, সেকেন্ড কেসে আমরা ইন্টেন্সিটি বার করলাম 2i0, দুটোকে রেশিও করলে আই প্রাইম ইকুয়াল টু i/2। অপশন সি ইজ দ্য রাইট আনসার। চলে আসো 2022-এর আরেকটা কোয়েশ্চেন, বলছে ইন ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট। দেখছো ওয়াইডিএসসি থেকে কত কোয়েশ্চেন আসে। ইন ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট উইথ আ মোনোক্রোমাটিক লাইট ম্যাক্সিমাম ইন্টেন্সিটি ইজ 4 times দ্য মিনিমাম ইন্টেন্সিটি ইন ইন্টারফিয়ারেন্স প্যাটার্ন। বলছে একটা ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টে ম্যাক্সিমাম ইন্টেন্সিটি বাই মিনিমাম ইন্টেন্সিটি, যে রেশিওটা এটা 4-এর সাথে সমান, imax বাই imin 4। হোয়াট ইজ দ্য রেশিও অফ ইন্টেন্সিটিস অফ দ্য টু ইন্টারফিয়ারিং ওয়েভ। তাহলে i1 i2 যে দুটো ইন্টেন্সিটি অফ লাইট নিয়ে আমরা কাজ করেছিলাম তাদের রেশিও কত, মানে কোয়েশ্চেনটা ওরা বলে দিয়েছে এক লাইনের। এটা একদম বোর্ডসের কোয়েশ্চেন, এটা তো একদম বোর্ডসের কোয়েশ্চেন, এটা নিয়ে তো কোনো ডাউট নেই। ওরা বলে দিয়েছে ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টে imax বাই imin এই যে রেশিওটা এটা কত বলে দিয়েছে 4। প্রশ্ন করেছে যে আমরা তাহলে যে দুটো ইন্টেন্সিটি অফ লাইট নিয়ে কাজ করি i1 i2 তাদের রেশিওটা কত, i1 বাই i2টা কত। তো তুমি সিম্পল ফর্মুলায় যাও, এক লাইনে ফর্মুলায় যাও, এক লাইনে অঙ্ক হয়ে যাবে। imax মানে কত, একটু আগে কি দেখলাম যে দুটো ওয়েভ, দুটো ইন্টেন্সিটি i1 i2 তারা যখন ইন্টারফিয়ারেন্স করে তখন ম্যাক্সিমাম ইন্টেন্সিটি কখন হয়। ম্যাক্সিমাম ইন্টেন্সিটির ফর্মুলাটা কি না √i1 প্লাস √i2 তার হোল স্কোয়ার, √i1 প্লাস √i2 হোল স্কোয়ার। মিনিমাম ইন্টেন্সিটি কখন হয়, কত হয় √i1 মাইনাস √i2 হোল স্কোয়ার ইকুয়াল টু এখান থেকে 4। তাহলে এখান থেকে তুমি রুট করে দাও বোথ সাইডে, তাহলে √i1 প্লাস √i2 বাই √i1 মাইনাস √i2, এই রেশিওটা কত হবে 2। ক্রস মাল্টিপ্লাই করো, ক্রস মাল্টিপ্লাই করো, তাহলে √i1 প্লাস √i2 ইকুয়াল টু 2 ইন্টু √i1 মাইনাস 2 ইন্টু √i2। একদিকে নিয়ে আসো, ডান দিকে 2√i1, বাদিকে √i1, তাহলে 2√i1 মাইনাস √i1 মানে √i1, এদিকে মাইনাস 2√i2, এদিকে শুধু √i2, এটাকে এদিকে পাঠাও তাহলে 3√i2। তাহলে এখান থেকে √i1 বাই √i2 এই যে রেশিওটা এটা কত আসে 3। তোমার তো এটা দরকার নেই, তোমার এর হোল স্কোয়ারটা দরকার। তাহলে i1 বাই i2 ইকুয়াল টু কত আসে 9। তাহলে 9:1 কোথায় আছে, হোয়াট ইজ দ্য রেশিও অফ ইন্টেন্সিটিস অফ টু ওয়েভ। আচ্ছা ওরা তার মানে i2 বাই i1 করেছে, তাহলে 1/9 ইজ দ্য রাইট আনসার, 1/9 ইজ দ্য রাইট আনসার, 1/9 ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, ওরা উল্টোটা দিয়েছে, অপশন যেহেতু 9 নেই তাহলে i2 বাই i1 ধরেছে ওরা, সেটা কত আসে 1/9। অপশন এ ইজ দ্য রাইট আনসার, অপশন এ ইজ দ্য রাইট আনসার। বুঝতে পারলে কোয়েশ্চেনটা কিচ্ছু ছিল না। ওয়াইডিএসসিতে imax বাই imin ম্যাক্সিমাম ইন্টেন্সিটি বাই মিনিমাম ইন্টেন্সিটি রেশিওটা 4 বলে দিয়েছিল। ম্যাক্সিমাম ইন্টেন্সিটি জানি এটা, মিনিমাম ইন্টেন্সিটি জানি এটা 4, বোথ সাইডে রুট করলাম 2, কোনাকুনি গুণ করলাম, এটা ইকুয়াল টু এটা, √i1কে এদিকে নিয়ে গেলাম তাহলে 2√i1 মাইনাস √i1 মানে √i1, এই জিনিসটাকে এদিকে পাঠালাম √i2 প্লাস 2√i2 মানে 3√i2, তাহলে √i1 বাই √i2 ইকুয়াল টু 3, স্কোয়ার করলাম 9। অপশান দেওয়া নেই 9 কিছু, তার মানে উল্টোটা চেয়েছে ওরা i2 বাই i1 চেয়েছে, তাহলে
তাহলে I2/I1 इक्वल टू 1/9। ऑप्शन ए इज द राइट आंसर। WBJEE 2022 क्वेश्चन। कितना इजी, कितना आसान है, कितना आसान है भाई। চলে আসো 2021। বলছে ইন ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট লাইট অফ ওয়েভলেন্থ ল্যামডা passes through the Young's double slit and form interference fringes on a screen 1.2 meter away। বলছি ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টে ল্যামডা ওয়েভলেন্থ লাইট ব্যবহার করেছি এবং তার ফলে ইন্টারফিয়ারেন্স হয়েছে এবং স্ক্রিন থেকে স্লিটের দূরত্ব কত? 1.2 মিটার। তাহলে স্ক্রিন থেকে স্লিটের দূরত্ব, যেটাকে আমরা ক্যাপিটাল ডি দিয়ে রিপ্রেজেন্ট করি, সেটা ওরা বলে দিয়েছে 1.2 মিটার, তাই না? স্ক্রিন থেকে স্লিট মাঝের যে গ্যাপটা সেটা ক্যাপিটাল ডি, দুটো স্লিটের মাঝের যে গ্যাপ সেটা স্মল ডি, ঠিক আছে। ইফ দ্য ডিফারেন্স বিটুইন থার্ড অর্ডার ম্যাক্সিমাম অ্যান্ড থার্ড অর্ডার মিনিমাম ইজ 0.18 সেন্টিমিটার দেন অ্যান্ড দ্য স্লিটস আর 0.02 সেন্টিমিটার অ্যাপার্ট। তাহলে ওরা আমাদের বলে দিচ্ছে যে আমাদের যে দুটো স্লিট তাদের মধ্যেকার সেপারেশনটা কত? মানে 0.02 সেন্টিমিটার, খুব ছোট, ঠিক আছে। পরে কনভার্ট করবো মিটারে। আরেকটা ডেটা দিয়ে দিচ্ছে যে থার্ড অর্ডার ম্যাক্সিমা অ্যান্ড থার্ড অর্ডার মিনিমা এদের মধ্যে যে সেপারেশনটা সেটা 0.18 সেন্টিমিটার। আচ্ছা, থার্ড অর্ডার ম্যাক্সিমা মাইনাস থার্ড মিনিমা, এদের মাঝের যে গ্যাপটা, থার্ড ম্যাক্সিমা মাইনাস থার্ড মিনিমা, সেটা কত? 0.18 সেন্টিমিটার। আচ্ছা, প্রথম আমায় তুমি বলো যে একটা ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টে ম্যাক্সিমাম বা ব্রাইট ফ্রিঞ্জ কত দূরে হয়? একটা ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টে সেন্ট্রাল ব্রাইট থেকে কত দূরে ব্রাইট ফ্রিঞ্জ তৈরি হয়? ব্রাইট ফ্রিঞ্জের ফর্মুলাটা কী ছিল? ব্রাইট ফ্রিঞ্জ কত দূরে তৈরি হয়? তার ফর্মুলাটা ছিল ND ল্যামডা বাই ডি, ND ল্যামডা বাই ডি। ডার্ক ফ্রিঞ্জ কত দূরে তৈরি হয়? 2n-1 d ল্যামডা বাই 2d। এটাই একটা ND ল্যামডা বাই ডি, একটা 2n-1 d ল্যামডা বাই 2d। সেটাকেই আমরা এখানে বসাবো, বসিয়ে দাও। প্রথমবার থার্ড ম্যাক্সিমা, তাহলে n এর মানটা শুরুতে 3, তাহলে 3d ল্যামডা বাই ডি মাইনাস থার্ড মিনিমা মানে n এর জায়গাতে 3 বসাও, তাহলে 3 দুগুণে 6 মাইনাস 1 মানে 5, তাহলে 5/2 d ল্যামডা বাই 2d, d ল্যামডা বাই d ইকুয়াল টু 0.18 সেন্টিমিটার, মিটার না কিন্তু সেন্টিমিটার। তাহলে 3 এদিকে আর এদিক থেকে 3 দুগুণে 6 মাইনাস 1 5, 5/2 মানে 2.5, 3 মাইনাস 2.5 মানে 1/2। তাহলে এই জিনিসটা আসছে বেসিক্যালি d ল্যামডা বাই 2d। দশাও করে নাও না, সিম্পলি 3 দুগুণে 6 মাইনাস 5 মানে 1, তাহলে d ল্যামডা বাই 2d ইকুয়াল টু 0.18। তাহলে জিজ্ঞেসটা কী করেছে সেটা এবার আমাদের দেখতে হবে। জিজ্ঞেসটা বোধহয় ওয়েভলেন্থ করেছে, ল্যামডা ইজ কত, ল্যামডাটার মান বার করতে বলেছে, ঠিক আছে। সবকটাকে আগে মিটারে কনভার্ট করো। এটা তো 1.2 মিটার আছে, ঠিক আছে। এটা 0.02 সেন্টিমিটার, মানে অলরেডি এটা 2 × 10⁻² সেন্টিমিটার। এটাকে যদি মিটারে কনভার্ট করতে হয়, 1 সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করতে গেলে 10⁻² দিয়ে গুণ করতে হয়। তাহলে 10⁻², 10⁻² মানে 10⁻4 মিটার। এটাকে যদি আমরা সেন্টিমিটারে কনভার্ট করি, এটা মানে অলরেডি হচ্ছে তোমার 18 × 10⁻², এত সেন্টিমিটার। এটাকে যদি মিটারে কনভার্ট করি তাহলে 18 × 10⁻4 মিটার। এই হচ্ছে আমাদের মানটা, ঠিক আছে। এবার মানগুলো এক এক করে বসিয়ে দেওয়া যায় সবকটা। তাহলে d ল্যামডা বাই 2d ইকুয়াল টু 18 × 10⁻4। পরের লাইনে বসাচ্ছি মানটা। ডির মানটা ক্যাপিটাল ডি মানে 1.2, ক্যাপিটাল ডি মানে 1.2। ল্যামডার মানটা বার করতে হবে 2 মাল্টিপ্লাইড বাই টি, স্মল ডি মানে কত? 2 × 10⁻4 ইকুয়াল টু, ডান দিকে কত রয়েছে? 18 × 10⁻4। ক্রস মাল্টিপ্লাই করো, কোনাকুনি গুণ করো, ক্রস মাল্টিপ্লাই করো। তাহলে 1.2 ল্যামডা ইকুয়াল টু 2 দুগুণে 4, তাহলে 18 × 4 10⁻4, 10⁻4 মানে 10⁻8। তাহলে এখান থেকে ল্যামডা মানে কত আসে? 18 × 4 10⁻8 বাই 1.2। 1.2কে এভাবে লিখতে পারি 12/10, তাহলে 10টা উপরে উঠে যাবে। 3 × 4 = 12, 3 × 6 = 18,
তাহলে জিনিসটা বেসিক্যালি পড়ে থাকে 6 × 10⁻⁷ মিটার। এবার অপশানগুলো চেক করো। প্রথম অপশানে বলেছে 1200 ন্যানোমিটার হওয়ার কোনো চান্সই নেই, 450 ন্যানোমিটার হওয়ার কোনো চান্সই নেই, 600 ন্যানোমিটার। 600 ন্যানোমিটার কি হতে পারে? 600 ন্যানোমিটার মানে কি? 600 ন্যানোমিটার মানে কি? ন্যানোমিটার মানে 10⁻⁹, তাহলে 600 × 10⁻⁹, তার মানে 6 × 10⁻⁷ মিটার। তার মানে এই জিনিসটাই হচ্ছে তোমার সেই 600 ন্যানোমিটার। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্যালকুলেশন ভুল করো না, ক্যালকুলেশন ভুল করলে বাজে হয়ে যাবে। সহজ অঙ্ক ডিরেক্ট ফর্মুলা দিয়ে চলে আসছে, ক্যালকুলেশন ভুল করলে বাজে হয়ে যাবে। তাহলে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। তো কঠিন ছিল এটা, একদম ইজি। থার্ড ম্যাক্স, থার্ড মিন, এদের মধ্যে সেপারেশন বলে দিয়েছে। তো তুমি এখানে ফর্মুলাটা মাথায় রাখো যে ব্রাইট ফ্রিঞ্জের জন্য n d⁴/d, ডার্ক ফ্রিঞ্জের জন্য 2n - 1 d⁴/2d। দ্যাটস ইট। শুরুতে এনের জায়গায় 3 বসালাম, 3 d⁴/d ব্রাইট, 5/2 d⁴/d ডার্ক, বিয়োগ করলাম d⁴/2d = এত, ডির মান বসালাম, স্মল ডির মান বসালাম, ল্যামডার মান অটোমেটিক চলে এলো 600 ন্যানোমিটার। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসো কোয়েশ্চেন নাম্বার 8, যেটা কিনা 2020 সালে এসেছিল। কি বলছে? বলছে দ্য ইন্টেন্সিটি অফ লাইট ইমার্জিং ফ্রম ওয়ান অফ দ্য স্লিট ইন ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট ইজ ফাউন্ড টু বি 1.5 টাইম দ্য ইন্টেন্সিটি অফ লাইট ইমার্জিং ফ্রম দ্য আদার স্লিট। বলছে দুটো স্লিট আছে, সেম কোয়েশ্চেন, দুটো স্লিট আছে, I1 I2 ইন্টেন্সিটি। ওরা আমাদের বলে দিয়েছে যে I1/I2 একটা দ্বিতীয়টার থেকে 1.5 টাইমস বেশি, তাহলে I1/I2 মানে 1.5। What will be the approximate ratio of intensity of an interference maximum to that of an interference minimum? ম্যাক্সিমাম ইন্টেন্সিটি বা মিনিমাম ইন্টেন্সিটির মান কত? কোয়েশ্চেনটা দিয়ে দিয়েছে এটা যে দেখো, রাখার কারণ একটাই যে কত এই ধরনের প্রশ্ন আসে, তাও আমি অনেকগুলো এলিমিনেট করেছি এখান থেকে, তা সত্ত্বেও এত কোয়েশ্চেন কিন্তু এক প্যাটার্নে রয়েছে। এটা কি খারাপ কোনো দিক দিয়ে? একেবারেই না। এই এক টাইপের অঙ্ক করে যাও, একটা না একটা চলেই আসবে, আসার চান্স খুব বেশি। তাহলে I1/I2 দিয়ে দিয়েছে এত। প্রশ্নটা করেছে Imax/Imin, যে ভাই ম্যাক্সিমাম ইন্টেন্সিটি আর মিনিমাম ইন্টেন্সিটি রেশিও। ঠিক আছে, Imax/Imin। ফর্মুলায় যাও। Imax মানে তুমি কি জানো? √I1 + √I2 তার হোল স্কোয়ার। Imin মানে তুমি কি জানো? √I1 - √I2 তার হোল স্কোয়ার। এখানে হয়তো ক্যালকুলেশন একটু বড় হতে পারে। ঠিক আছে, এই যে সমীকরণটা ছিল I1/I2 = 3/2, সেখান থেকে তুমি I1 এর মানটা বার করো। I1 মানে কত আসে? 3/2 I2। I1 এর জায়গায় বসিয়ে দাও 3/2 I2। তাহলে রুটের মধ্যে 3/2 I2 প্লাস √I2 তার হোল স্কোয়ার বাটে √I1 মানে 3/2 I2 মাইনাস √I2 তার হোল স্কোয়ার। I2 গুলো সব দিক থেকে ক্যান্সেল, ওপর থেকে I2 কমন নাও কেটে যাবে, নিচ থেকে I2 কমন নাও কেটে যাবে। তাহলে জিনিসটা যেটা পড়ে থাকলো সেটা হচ্ছে √3/2 + 1 তার হোল স্কোয়ার বাই √3/2 - 1 তার হোল স্কোয়ার। লসাগু করো, তাহলে √3 + √2 √3 + √2 বাই √3 - √2 তার হোল স্কোয়ার। এবার তুমি মানটা পাবে কি করে? এর মানটা পাবে কি করে? তোমায় কিন্তু এর মানগুলো বসাতে হবে। √2 আর √3 যে মান সেটা তোমাকে এখানে বসাতে হবে। অপশান কীভাবে দিয়েছে? 2.25 9.8 আছে। ঠিক আছে, মানটা বসিয়ে দেখি না, কিছু না কিছু করতে হয়ে যাবে। √2 মানে তুমি কত জানো বলো? √2 মানে কত? 1.414 1.4। √3 মানে কত? 1.732 1.7, প্রায় মানগুলো বসাও। তাহলে √3 মানে 1.7 প্লাস এই মোটা হয়ে গেল কি করে? তাহলে 1.7 হ্যাঁ 1.7 প্লাস 1.4 বাই 1.7 মাইনাস 1.4, এই পুরো জিনিসটার হোল স্কোয়ার। এটাকে সলভ করলে কত আসে? 1.7 প্লাস 1.4 মানে কত? 17 আর 14কে যোগ করলে কত হয়? 7 4 11
2 3 3.1, 17 থেকে 14কে বাদ দিলে 3 মানে 0.3। এটাকে সলভ করো, 3/0.3 মানে ওপরটাকে 3 ধরো আর নিচেরটা মানে কি 3/10 তার হোল স্কোয়ার। 3 3 কেটে গেল, 10 স্কোয়ার মানে 100। 100 অপশানে আছে বা 100-এর কাছাকাছি কিছু, 98। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো সবসময় যে তোমায় প্রপার ক্যালকুলেশন করে টোরে সব করতে হবে তার কোনো মানে নেই। তুমি একটু দেখো হচ্ছে কি না, কাছাকাছি আসছে কি না। √2 মানে 1.4, √3 মানে 1.7, 1.7 প্লাস 1.4 মানে 3.1, নিচে 0.3, 3.1কে 3 লিখছি, তাহলে 3/10, 10টা উপরে উঠে গেল, 3 3 কেটে গেল, 10-এর হোল স্কোয়ার মানে 100। 2020-র আরেকটা কোয়েশ্চেন। ইন আ ফ্রনহোফার ডিফ্র্যাকশন এক্সপেরিমেন্ট, a single slit of width 0.5 mm is illuminated by a monochromatic light of wavelength 600 nanometer. ফ্রনহোফার ডিফ্র্যাকশন এক্সপেরিমেন্ট মানে সিঙ্গেল স্লিট ডিফ্র্যাকশন, সেখানে স্লিটের যে উইডথ সেটা 0.5 মিলিমিটার। আগে ডেটাগুলো লিখতে চাই। স্লিটের উইডথ মানে স্মল এ যেটা সেটা 0.5 মিলিমিটার, পরে মিটারে কনভার্ট করা যাবে। ঠিক আছে, ইজ ইলুমিনেটেড বাই মোনোক্রোমাটিক লাইট অফ ওয়েভলেন্থ 600 ন্যানোমিটার। ল্যাম্বডা বলে দিয়েছে, ওয়েভলেন্থ কত 600 ন্যানোমিটার, মিটারে পরে কনভার্ট করছি। দ্য ডিফ্র্যাকশন প্যাটার্ন ইজ অবজার্ভড on a screen at a distance of 50 cm from the slit. The diffraction pattern is observed on a screen at a distance of 50 cm from the slit. তাহলে স্লিট থেকে স্ক্রিনের যে দূরত্ব, যেটাকে আমরা ক্যাপিটাল ডি হিসাবে লিখতাম, সেই ক্যাপিটাল ডির মানটা কত 50 সেন্টিমিটার। 50 সেন্টিমিটার। প্রশ্নটা কি করেছে, হোয়াট উইল বি দ্য লিনিয়ার সেপারেশন অফ দ্য ফার্স্ট অর্ডার মিনিমা। বাহ, ভালো কোয়েশ্চেন। হোয়াট উইল বি দ্য লিনিয়ার সেপারেশন অফ দ্য ফার্স্ট অর্ডার মিনিমা। ফার্স্ট অর্ডার মিনিমার লিনিয়ার সেপারেশন কত, কারণ দুটো মিনিমা হয়, উপরে একটা ফার্স্ট অর্ডার মিনিমা, নিচে একটা ফার্স্ট অর্ডার মিনিমা, তাই না? এই যদি তোমার স্ক্রিন হয় তাহলে স্ক্রিনের মাঝ বরাবর থাকে সেন্ট্রাল ব্রাইট, তার ঠিক ওপরে থাকে ফার্স্ট ডার্ক বা ফার্স্ট মিনিমা, নিচে থাকে ফার্স্ট ডার্ক। তাহলে এই ফার্স্ট ডার্ক দুটোর মধ্যে যে সেপারেশনটা, এই সেপারেশনটা কত, এই ওয়াইটা কত, এটা বার করতে বলেছে ওরা। হোয়াট উইল বি দ্য লিনিয়ার সেপারেশন অফ দ্য ফার্স্ট অর্ডার মিনিমা। ঠিক আছে, কী করে বার করবো বলো? কত দূরে হয় আমাদের যে ইয়েটা, সেখান থেকে কত দূরে হয়? এখান থেকে এইটুকু যে দূরত্বটা, সেটা কত? সেটা তো তুমি ডিরেক্ট ফর্মুলাই আছে তোমার কাছে, যে এই সাইন থিটা ইকুয়াল টু এন ল্যামডা। তাহলে সেখান থেকে তুমি যদি বার করো, তাহলে ফর্মুলাটা আসে এই যে ওপরের অংশটুকু, ঠিক আছে, এই পুরো অংশটাকে আমি ওয়াই ধরছি না, পুরো অংশটাকে পরে ধরছি। সেন্ট্রাল ব্রাইট থেকে ফার্স্ট ডার্ক অব্দি যে দূরত্বটা ওয়াই, সেটা মানে কত হয়? সেন্ট্রাল ব্রাইট থেকে কত দূরে আমাদের ব্রাইট ডার্ক ফ্রিঞ্জটা তৈরি হয় বলো? ফার্স্ট ডার্কের দূরত্ব ডি ল্যামডা বাই এ। তাহলে এখান থেকে এইটুকু যে দূরত্বটা, সেটা ডি ল্যামডা বাই এ, নিচেও ঠিক তাই ডি ল্যামডা বাই এ। তাহলে টোটালি যে পুরো দূরত্বটা, তাহলে সেটা কত 2d ল্যামডা বাই এ, 2d ল্যামডা বাই এ, দ্যাটস ইট। এই যে বুঝো, এখান থেকে এটুকু ডি ল্যামডা বাই এ, এখান থেকে এটুকু ডি ল্যামডা বাই এ। তাহলে দুটো ফার্স্ট ডার্কের মধ্যে সেপারেশন কত, 2d ল্যামডা বাই এ, দ্যাটস ইট। মান তুমি জানো, বসিয়ে দাও। তার আগে কনভার্ট করতে হবে তোমায় সবকটাকে মিটারে। 0.5 মিলিমিটার, মিলিমিটার মানে 10⁻³ মিটার। তাহলে এই জিনিসটা মানে 5 × 10⁻⁴ মিটার। 600 ন্যানোমিটার মানে 600 × 10⁻⁹ মিটার, তার মানে 6 × 10⁻⁷ মিটার। 50 সেন্টিমিটার মানে 50/100 মিটার, মানে 1/2 সেন্টিমিটার, 1/2 মিটার। মানগুলো বসিয়ে দাও। তাহলে 2 ক্যাপিটাল ডি মানে হচ্ছে তোমার 1/2, ল্যামডা মানে হচ্ছে তোমার 6 × 10⁻⁷ বাই স্মল এ, স্মল এ মানে হচ্ছে তোমার 5 × 10⁻⁴। 2 ভেজা, তাহলে জিনিসটা পড়ে থাকলো 6/5 ইন্টু উপরে রইল 10⁻⁷, 10⁻⁴ উপরে উঠে গেলে 10⁻+4, তাহলে 6/5 10⁻³ এত মিটার।
ওরা আমাদের মিলিমিটারে জিজ্ঞেস করেছে আই থিঙ্ক, তাহলে কিচ্ছু না, 6/5 রেশিওটা বার করো। 6/5 করলে কত হয়, 5 একে 5, 5 দুগুণে 10, 1.2। তাহলে এই জিনিসটা আসে 1.2 ইন্টু, এই জিনিসটা আসে 1.2 ইন্টু 10⁻³ মিটার। 10⁻³ মিটার মানে দাদা মিলিমিটার। তাহলে ওয়াইয়ের মানটা কত এলো, লিনিয়ার সেপারেশনটা 1.2 মিলিমিটার। 1.2 মিলিমিটার। অপশান ডি ইজ দ্য রাইট আনসার। অপশান ডি ইজ দ্য রাইট আনসার। একদম কাছাকাছি অপশানগুলো দিয়েছিল। 1 মিলিমিটার, 1.1 মিলিমিটার, 0.6 মিলিমিটার, 1.2 মিলিমিটার, একদম কাছে ছিল। তো আমাদের কিন্তু এক্স্যাক্ট ক্যালকুলেশন করে তবে বার করতে হবে। যেখানে অপশানের মধ্যে গ্যাপ রয়েছে সেখানে তুমি অ্যাপ্রক্সিমেশন লাগাতে পারো, যেরকম আগেরটাই করেছিলাম। 98 অঙ্কটা 100 বেরোলো, 98 ধরলাম, সেটা করতে পারি। কিন্তু যেগুলো একদম কাছে সেগুলো করতে পারবো না। তাই এই হচ্ছে আমাদের অঙ্কটা, বোঝা গেছে? একদম সিম্পলি অঙ্ক। চলে আসো 2019, এই অঙ্কটাও খুব সুন্দর। বলছে ইন ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট, এই অঙ্কগুলো নিটে খুব আসে, নিটের যখন পড়াই খুব আসে এই কোয়েশ্চেন। ইন ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট, যেইতে তো আসেই, WBJEE আসে 2019, এবং আবার এই ধরনের কোয়েশ্চেন রিপিট করার কিন্তু একটা চান্স আছে। In Young's double slit experiment, the separation between the slit is d and the distance of the screen from the slit is capital D. Same জিনিস। If capital D is increased by 0.5% and small d is decreased by 0.3%, then for light of a given wavelength, which one of the following is true? The fringe width increases by এত, decreases by এত, increases by এত, decreases by এত। কি বলছে কোয়েশ্চেনটা? বলছে একটা ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টে আমরা দুটো চেঞ্জ করছি। প্রথম ক্যাপিটাল ডিটাকে 0.5% বাড়াচ্ছি, মানে স্লিট আর স্ক্রিন এদের মাঝের যে গ্যাপটা সেটাকে আমরা 0.5% বাড়াচ্ছি, ঠিক আছে। আমরা তার সাথে সাথে স্মল ডি যেটা সেটাকে 0.3% কমাচ্ছি, মানে দুটো স্লিটের মধ্যে যে সেপারেশনটা সেটাকে কমাচ্ছি 0.3%। তাহলে ক্যাপিটাল ডিটাকে আমি বাড়াচ্ছি 0.5%, স্মল ডিটাকে আমরা কমাচ্ছি 0.3%। প্রশ্নটা হচ্ছে তার ফলে যে ফ্রিঞ্জ উইডথ হবে ওয়াই, সেই ফ্রিঞ্জ উইডথের পার্সেন্টেজ চেঞ্জ কত হবে? ফ্রিঞ্জ উইডথ 0.8% বাড়বে, 0.8% কমবে, 0.2% বাড়বে, 0.2% কমবে। এটা কিন্তু তুমি একবার দেখে বুঝতে পারো যে ভাই আমরা ফ্রিঞ্জ উইডথের ফর্মুলা কী জানি। আমরা ফ্রিঞ্জ উইডথের ফর্মুলা কী জানি? ফ্রিঞ্জ উইডথ মানে দুটো ব্রাইট ফ্রিঞ্জ পাশাপাশি বা দুটো পাশাপাশি ডার্ক ফ্রিঞ্জ, দুটো পরপর ব্রাইট বা দুটো পরপর ডার্কের মধ্যে সেপারেশন। তো ফ্রিঞ্জ উইডথের ফর্মুলা তো আমরা এমনিই জানি। ফ্রিঞ্জ উইডথ মানে কত হয়? ফ্রিঞ্জ উইডথ মানে হয় ডি ল্যামডা বাই ডি, এন ডি ল্যামডা বাই ডি। তাহলে ফার্স্ট ব্রাইট ডি ল্যামডা বাই ডি দূরত্বে, সেকেন্ড ব্রাইট 2d ল্যামডা বাই ডি, তাহলে 2d ল্যামডা বাই ডি মাইনাস ডি ল্যামডা বাই ডি মানে ডি ল্যামডা বাই ডি। তাহলে ফ্রিঞ্জ উইডথ হচ্ছে ডি ল্যামডা বাই ডি। এবার যদি আমি ক্যাপিটাল ডিটা ক্রমশ বাড়াই, স্মল ডিটা ক্রমশ কমাই, তাহলে ফ্রিঞ্জ উইডথ তো বাড়বে। তার মানে অপশান বি আর অপশান ডি হওয়া সম্ভব না, কমবে না, বাড়বে। কিন্তু কত বাড়বে? 0.8% না 0.2%? তার জন্য ক্যালকুলেশন করতেই হবে। কী করে করব? যখন এই পার্সেন্টেজগুলো খুব ছোট হয়, খুব ছোট বলতে ইন দ্য সেন্স 5%-এর থেকে ছোট হয়, 3%, 4%, 1%, 2%, 0.5%, 0.3%, খুব ছোট পার্সেন্টেজ যখন আমরা বাড়াই বা কমাই, তখন আমরা এরার ফাইন্ড মেথডে যাই। এরার ফাইন্ড মেথড বলতে ক্লাস 11-এর প্রথম চ্যাপ্টারে যেটা তোমায় শেখানো হতো, আসবো আমরা এটা করে, তারপরে আসবো সেখানে অঙ্কগুলো অনেক করবো। এরার ফাইন্ড মেথড, সেখানে বলা হয় যে y = d ল্যামডা বাই ডি, ঠিক আছে। তাহলে ওয়াইয়ের পার্সেন্টেজ চেঞ্জ মানে ডেল্টা ওয়াই বাই ওয়াই ইন্টু 100%, বা 100টা পরে করছি, তাহলে ডেল্টা ওয়াই বাই ওয়াই ইকুয়াল টু ডিটাকে চেঞ্জ করছি ক্যাপিটাল ডিকে, তাহলে ডেল্টা ডি বাই ডি ইন্টু ল্যামডা। এবার ল্যামডাটা তো কনস্ট্যান্ট, হচ্ছে কনস্ট্যান্ট যখন কোনো জিনিস থাকে তখন আমরা সেটাকে ইগনোর করি, ল্যামডার কোনো গুরুত্ব নেই, ঠিক আছে। তাহলে নিচে আছে স্মল ডি, তাহলে স্মল ডির জন্য ডেল্টা স্মল ডি বাই ডি। অনেকের মনে হতে পারে যেহেতু ডিভিশন আকারে আছে এই জন্য মাইনাস সাইন দেবো, কিন্তু তা না, যেহেতু আমরা এর একটা ম্যাক্সিমাম বার করি সেজন্য এটা প্লাস সাইন হয়, ঠিক আছে। ফর্মুলাটা এরকম যে ধরো ওয়াই ইকুয়াল টু এ বাই বি, তাহলে ডেল্টা ওয়াই বাই ওয়াই ইকুয়াল টু ডেল্টা এ বাই এ। ডিভিশন থাকা সত্ত্বেও ডেল্টা বি বাই বিটা কিন্তু প্লাস আকারে অ্যাড হয়, মাইনাস হয়ে যায় না। মাল্টিপ্লিকেশন থাকলেও প্লাস, ডিভিশন থাকলেও প্লাস, ঠিক আছে। আশা করি পড়েছো এগুলো তোমরা ইউনিট ডাইমেনশনে, না পড়লেও আমি করিয়ে দেবো,
রিসেন্টের মধ্যেই। তাহলে এবার তুমি দেখো এখানে তোমায় পার্সেন্টেজ চেঞ্জ বলেছে, তার মানে সব কিছুর উপর 100 দিয়ে গুণ করেছে। তাহলে ডেল্টা ওয়াই বাই ওয়াই ইন্টু 100% ইকুয়াল টু ডেল্টা ডি বাই ডি ইন্টু 100% প্লাস ডেল্টা স্মল ডি বাই স্মল ডি ইন্টু 100%। এবার ভালো করে দেখো, ক্যাপিটাল ডিটাকে আমরা 0.5% বাড়াচ্ছি, তার মানে এই যে ক্যাপিটাল ডির পার্সেন্টেজ চেঞ্জটা এটাই তো 0.5%। স্মল ডিকে আমরা 0.3% কমাচ্ছি, বাড়াচ্ছি না। স্মল ডিকে আমরা 0.3% কমাচ্ছি, তাহলে ডেল্টা ডি বাই স্মল ডি এটা কি 0.3 প্লাস না 0.3 মাইনাস? এটা 0.3 মাইনাস, তার কারণ স্মল ডির মানটা ক্রমশ কমছে, ক্যাপিটাল ডির মান ক্রমশ বাড়ছে। ক্যাপিটাল ডির মান বাড়ছে জন্য এই যে এর একটা এটা প্লাস, স্মল ডির মান কমছে জন্য এই যে এর একটা এটা মাইনাস। তাহলে 0.5 মাইনাস 0.3, তাহলে আমাদের যে ফ্রিঞ্জ উইডথ, সেই ফ্রিঞ্জ উইডথের এরার কত হলো? 0.2%। 0.3 মাইনাস 0.5 মাইনাস 0.3 মানে 0.2%, এবং এই 0.2%টা প্লাস, তার মানে ইনক্রিজ করছে, যেটা শুরুতেও আমরা দেখলাম। তার মানে ফ্রিঞ্জ উইডথ ইনক্রিজেস বাই 0.2%। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো বুঝতে পারলে কিনা একদম ফ্রিঞ্জ উইডথের ফর্মুলা ডি ল্যামডা বাই ডি। এরার ফাইন্ড মেথডে গেলাম, ডেল্টা ওয়াই বাই ওয়াই ইকুয়াল টু ডেল্টা ডি বাই ডি প্লাস ডেল্টা স্মল ডি বাই ডি, 100 দিয়ে মাল্টিপ্লাই করলাম। ক্যাপিটাল ডির পার্সেন্টেজ চেঞ্জ 0.5, স্মল ডির পার্সেন্টেজ চেঞ্জ 0.3। যেহেতু একটা বাড়ছে, যেটা বাড়ছে সেটা প্লাস, যেটা কমছে সেটা মাইনাস, তাহলে 0.5 মাইনাস 0.3 মানে 0.2% বাড়ছে আমাদের ফ্রিঞ্জ উইডথ। এই হচ্ছে আমাদের কোয়েশ্চেনটা, ঠিক আছে, এবার চলে আসো, বোঝা গেছে আশা করি অঙ্কটা। এবার চলে আসো প্রথম যে নিউমেরিক্যালটা করেছিলে সেখানে। তার আগে একটা কথা বলে নিই, যে যারা এখনও ভিডিওটা দেখছো, ফার্স্ট অফ অল থ্যাংক ইউ। দ্বিতীয় কথা সেটা হচ্ছে যে এই যে ক্লাস এই তিনটে ক্লাস আমি তোমায় একটু রেকমেন্ড করে দিচ্ছি। প্রথম হচ্ছে যে তুমি যদি এখান থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট টপিকগুলো জানতে চাও, যে WBJEE ফিজিক্সে কোন কোন সবচেয়ে ইম্পর্ট্যান্ট টপিক আছে, সেই টপিকগুলো আমরা কভার করেছিলাম আমাদের এই চ্যাপ্টারে। তো সেখানে গেলে তুমি এই ভিডিওটা পেয়ে যাবে, মানে ডিসক্রিপশন বক্সে গেলে এই ভিডিওটা পেয়ে যাবে। তো এই ভিডিওটা দেখলে তুমি জানতে পারবে যে কোন কোন টপিক তোমায় পড়তে হবে, মাস্ট কোন কোন টপিক তোমায় পড়তে হবে, যে টপিকগুলো থেকে কিন্তু প্রত্যেক বছর পরীক্ষায় প্রশ্ন আসে। দ্বিতীয় ভিডিও এটা, যেখানে আমরা ডিসকাস করেছিলাম যে মোস্ট ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার কোনগুলো WBJEE জন্য, মোস্ট স্কোরিং চ্যাপ্টার কোনগুলো, অর্থাৎ কোন চ্যাপ্টারগুলো সবচেয়ে বেশি সহজ এবং কোন চ্যাপ্টারগুলো থেকে সবচেয়ে বেশি পরিমাণ প্রশ্ন আসে, নাম্বার তোলার জন্য কোন চ্যাপ্টারগুলো করা বেস্ট। তো সেই ভিডিওটা তুমি এখান থেকে দেখতে পারো, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে প্লেলিস্টে, সেখানে গেলে তুমি সব ভিডিও পেয়ে যাবে, চেক আউট করো, খুব হেল্প হবে। সাথে এই যে প্রিভিয়াস 7টা ক্লাস, এর 8 নম্বর ক্লাস, এই যে প্রিভিয়াস 7টা ক্লাস, সেখানে আমরা ইলেকট্রোস্ট্যাট, কারেন্ট, ম্যাগনেট, EMI, AC, ওয়েভ, রে অপটিক্স, 7খানা ক্লাসে কিন্তু আমরা ডেডিকেটেডলি প্রত্যেকটা চ্যাপ্টার করিয়েছিলাম। প্রত্যেকটা চ্যাপ্টারের PYQs, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যেই মেন্সে যা কোয়েশ্চেন সেগুলো সব আমরা করিয়েছিলাম। তো সেই ভিডিওগুলো তুমি যদি দেখতে চাও, ডিসক্রিপশন বক্সে সেটার লিঙ্কও পেয়ে যাবে। তো সেখান থেকে সেই ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখো, এবং খালি 10 মিনিট দেখলে হবে না, পুরো ক্লাসটা দেখতে হবে। তুমি চাইলে 1x না দেখে তুমি সেটাকে 1.5x দেখো, একটু তাড়াতাড়ি করে দেখো, কিন্তু দেখো, ক্লাসটা করো। আর দেখো মানে শুধু দেখো সিনেমা দেখার মতো না, মানে ক্লাসটা করার মতো করে করো, নিজেই করো, তাহলে কিন্তু তুমি বেনিফিট এর থেকে পাবে। যে টার্গেটটা আমরা লিখেছি এখানে, যে 35+ স্কোর তুমি এই ব্যাচের মাধ্যমে শুধু করে পেতে পারো, সেই স্কোরটা কিন্তু জাস্ট মার্কেটিং গিমিক না, সেটা কিন্তু সত্যি যারা সিনসিয়ারলি যে কজন করছে তারা কিন্তু পাবে। সেটা তুমি পরীক্ষা হয়ে যাওয়ার পরে আমাকে এসে বলবে যে তখন যদি করতাম, কাশ। এইচএসের পরে অনেকে আমাকে কমেন্ট করেছিল টেলিগ্রামে, ইউটিউবে, তখন যদি করতাম ভালো হতো। কোয়েশ্চেন সহজ ছিল তাও। তো এখানে তো বেনিফিট হবেই হবে, তো সেই জন্য করে নাও, যতটা সময় আছে এখন ততটাতে করে নাও। চলে আসো WBJEE 2024-এর সেই কোয়েশ্চেনটাতে, যেটা আমি বলেছিলাম শেষে করাবো। কি বলছে কোয়েশ্চেনটা, কেন এমন কি আছে কোয়েশ্চেনে? বলছে যে লাইট অফ ওয়েভলেন্থ 6000 অ্যাংস্ট্রম ইজ ইনসিডেন্ট অন আ থিন গ্লাস প্লেট অফ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1.5 such that the angle of refraction into the glass is 60 ডিগ্রি। ভালো কথা, 6000 অ্যাংস্ট্রমের একটা লাইটকে আমরা একটা থিন গ্লাস প্লেটের উপর ফেলছি, যার প্রতিসারাঙ্কটা 1.5 এবং অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন বলে দিয়েছি 60 ডিগ্রি।
ভালো কথা। ক্যালকুলেট দ্য স্মলেস্ট থিকনেস অফ দ্য প্লেট হুইচ উইল মেক ডার্ক ফ্রিঞ্জ বাই রিফ্লেক্টেড বিম ইন্টারফিয়ারেন্স। আমাদের সেই যে গ্লাস প্লেটটা আমরা নিচ্ছি তার মিনিমাম থিকনেস বার করতে হবে যাতে করে হুইচ উইল মেক ডার্ক ফ্রিঞ্জ বাই রিফ্লেক্টেড বিম ইন্টারফিয়ারেন্স, যাতে করে রিফ্লেক্টেড বিমের দ্বারা আমরা ডার্ক ফ্রিঞ্জ পাই। এবার তুমি বলবে এখানে ইন্টারফিয়ারেন্স ঢুকলো কোথা থেকে? এখানে কি বলেছে কোয়েশ্চেনটা, একটা গ্লাস প্লেট, থিন একটা গ্লাস প্লেট, তার উপর বাইরে থেকে লাইট ফেলা হচ্ছে, লাইট ফেলবো, প্রতিসরণ হবে, তো প্রতিসরণ হবে না, সেখানে ইন্টারফিয়ারেন্স কোথা থেকে হবে? এবং সেই ইন্টারফিয়ারেন্সের ফলে ডার্ক ফ্রিঞ্জ আমরা পাবো কী করে? ডার্ক ফ্রিঞ্জ আমরা পাবো কী করে? তো এই যে কোয়েশ্চেনটা, এটা কিন্তু তোমার একদম অ্যাডভান্সের একটা টপিক। কিভাবে করবেন দাদা, কিভাবে করবেন? দেখো, একটা থিওরি তোমায় আমি ছোট করে পড়িনি, একটা ফর্মুলা আছে 2 mu t cos থিটা ইকুয়াল টু n ল্যামডা সামথিং, এরকম কিছু একটা ফর্মুলা আছে, বাট কোথা থেকে আসে সেটা আগে জানা দরকার। বলছে যে ধরো তোমার কাছে একটা গ্লাস প্লেট আছে, একটা থিন গ্লাস প্লেট আছে, ভালো করে বোঝো, একটা পাতলা ধরো গ্লাস প্লেট আছে, তুমি আচ্ছা সেই গ্লাস প্লেটটার যে থিকনেস সেটা টি, গ্লাসের যে প্রতিসারাঙ্ক সেটা ধরো মিউ, ঠিক আছে। আমরা এই গ্লাস প্লেটের উপর একটা রে অফ লাইটকে ফেলছি, এর উপর আমরা একটা রে অফ লাইটকে ফেলছি একটা সার্টেন অ্যাঙ্গেল করে, আচ্ছা অ্যাঙ্গেল করে পরে ফেলবো, আগে সোজাসুজি ফেলি, শুরুতে কঠিনটা হয়ে গেলে চাপ হয়ে যাবে। দেখো ধরো লম্বালম্বিভাবে আমরা একটা রে অফ লাইটকে এর উপর ফেললাম। আচ্ছা একটা রে অফ লাইটকে যদি একটা গ্লাসের উপর লম্বালম্বিভাবে ফেলা হয়, নর্মাল ইনসিডেন্স হয়, লম্ব আপতন হয়, তাহলে কি হবে? কোনো ডিরেকশন চেঞ্জ হবে না, সোজা সে গ্লাস প্লেটের মধ্যে দিয়ে বেরিয়ে যাবে, তাহলে লাইটটা সোজা গ্লাস প্লেটের মধ্যে দিয়ে বেরিয়ে গেল, ট্রান্সমিশন হলো। আচ্ছা তুমি এটা নিশ্চয়ই পড়েছো যে কোনো একটা তলের ওপর, কোনো একটা প্রতিসারক তলের ওপর যখন লাইট গিয়ে পড়ে তখন লাইট খালি প্রতিসৃত হয় না, খালি তার ট্রান্সমিশন হয় না, খালি তার রিফ্র্যাকশন হয় না, কিছুটা অংশ লাইটের রিফ্লেকশনও হয়। তাহলে এখানে যখন আমি লাইটটাকে ফেললাম, ধরো এই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল রেটা, সেই রেটাকে যখন আমি ফেললাম গ্লাস প্লেটের উপর, তখন তার কিছুটা অংশ এখান থেকে রিফ্লেক্ট ব্যাক করবে, ডেফিনেটলি করবে, সেই পার্সেন্টেজটা কম কিন্তু করবে, ঠিক আছে। কিছুটা অংশ ট্রান্সমিট করবে, প্রতিসরণ হবে, ট্রান্সমিশন হবে, তো কিছুটা অংশ রিফ্লেকশনের মাধ্যমে উপরে যাবে, কিছুটা অংশ ট্রান্সমিশনের মাধ্যমে নিচে যাবে, ঠিক আছে। এবার রে অফ লাইটটা যেটা কিনা রিফ্লেকশন হলো সেটা তো উপরের দিকে চলে গেল, এয়ারে চলে এলো, সেটা নিয়ে কোনো ঝামেলা নেই। যেটা ট্রান্সমিশন হয়ে গ্লাসের মধ্যে রইলো সেটা কি করবে? এবার সে কি এখানে গিয়ে থেমে যাবে? না, গ্লাস থেকে তাকে এয়ারে আসতে হবে, কাছ থেকে তাকে এয়ারে আসতে হবে, কারণ বেরোবে সেখান থেকে। এবার যখন বেরোবে তখন দেখো আবার এই রে অফ লাইটটা আমাদের গ্লাস প্লেটের যে নিচের সারফেসটা সেটাতে গিয়ে স্ট্রাইক করছে, আবার প্রতিসরণ হবে কিছুটা, ট্রান্সমিশন হবে কিছুটা, আবার রিফ্লেকশন হবে কিছুটা, অবশ্যই হবে। তাহলে ট্রান্সমিশন হয়ে সে নিচের দিকে নামছে, তাহলে ট্রান্সমিশন আলাদা মানে টিটি, ঠিক আছে, খারাপভাবে নেবেন না, এই টিটি মানে হচ্ছে ট্রান্সমিশন আলাদা কম্পোনেন্ট। আর এই যে ট্রান্সমিশনটা হলো সেই ট্রান্সমিশনের ফলে না, সরি ভুলভাল বলছি, এই যে রে অফ লাইটটা এসে পড়লো, বাজে যোগ মারতে গেলে এরকম হয়, হ্যাঁ, এই যে রে অফ লাইটটা পড়লো সেই রে অফ লাইটের কিছুটা অংশ এখান থেকে রিফ্লেক্ট করবে, আরে ইয়ার এর কিছুটা অংশ এখান থেকে রিফ্লেক্ট করবে, অবশ্যই। প্রথম তলে যখন পড়েছিল তখন রিফ্র্যাকশন দুটোই হয়েছে, দ্বিতীয় তলে যখন পড়বে তখন রিফ্লেকশন হবে না, শুধুই রিফ্লেকশন হবে, এরকমটা হতে পারে না। তাহলে কিছুটা রিফ্লেকশন, তাহলে এটাকে আমরা শুধু আর বলতে পারবো না, কারণ আর তো শুরুটা ছিল, এটা ট্রান্সমিশনের পরে রিফ্লেকশন হয়েছে, তাহলে এটাকে আমরা বলবো ট্রান্সমিশন রিফ্লেকশন, টিআর, ঠিক আছে। এভাবে পড়াই আমরা, যেইতে যখন পড়াই টপিকটা তখন এভাবে পড়াই। এবার এই রে অফ লাইটটা টুইটি করতে উঠতে এখানে পৌঁছেছে। এবার যখন এখানে সে পৌঁছাবে রে অফ লাইটটা, তখন আবার তার কিছুটা অংশ সোজা বেরিয়ে যাবে ট্রান্সমিশনের মাধ্যমে, আবার কিছুটা অংশ রিফ্লেকশন হয়ে নিচের দিকে নামবে। আচ্ছা ট্রান্সমিশন রিফ্লেকশন, টিআর রশ্মিটা যতটা অংশ বাইরে যাবে সেটা হচ্ছে তোমার ট্রান্সমিশন ট্রান্সমিশন টিআরটি, আর যতটা অংশ ভিতরে আসবে সেটা ট্রান্সমিশন রিফ্লেকশন। তার ফলে তুমি দেখো তো এই যে আউটার সারফেসটা গ্লাস প্লেটের,
সেখান থেকে উপরে একটা রে বেরিয়েছে, রিফ্লেক্টেড রে, আরেকটা রে বেরিয়েছে যেটা কিনা শুরুতে ট্রান্সমিট, দেন রিফ্লেক্ট, দেন ট্রান্সমিট, টি আর টি। তাহলে এই আর টি দুটো রশ্মি একসাথে বাইরে বেরোচ্ছে। তাহলে দুটো রশ্মি একসাথে যখন বাইরে বেরোবে তখন তাদের মধ্যে ফেজ ডিফারেন্সের নীতি অনুসারে যে ফেজ ডিফারেন্স কনস্ট্রাকটিভ অ্যালাউ করছে না ডিস্ট্রাকটিভ অ্যালাউ করছে, সেই হিসেবে এদের দুজনের মধ্যে কিন্তু একটা ইন্টারফিয়ারেন্স হবে, এবং সেই ইন্টারফিয়ারেন্স এবং সেই কারণেই কিন্তু ঘটবে আমাদের ইন্টারফিয়ারেন্সটা। তাহলে এই যে ঘটনাটা ঘটছে, কেন ঘটছে তার পিছনে মূল কারণটা এটা, যে যখন আমি রশ্মিটাকে ফেললাম, ভালো করে বোঝো, তখন তার কিছুটা অংশ শুরুতে রিফ্লেক্ট করে গেল, কিছুটা অংশ ট্রান্সমিট করলো, যেটা ট্রান্সমিট করলো তার কিছুটা অংশ আবার ট্রান্সমিট করে গেল, ট্রান্সমিট টিটি, ট্রান্সমিটের কিছুটা অংশ রিফ্লেক্ট করলো টিআর, সেই যে টিআরটা গেল টু করে করে, দেন তার কিছুটা অংশ আবার ট্রান্সমিট হলো টিআরটি, কিছুটা অংশ আবার রিফ্লেক্ট হলো টিআরআর। আবার তুমি ভাবতে পারো এই টিআরআর অবধি কি শেষ? একেবারেই না, এই টিআরআরটা এখানে অবধি আসবে, এসে আবার কিছুটা অংশ বেরোবে, সেটা হচ্ছে টিআরআরটি, কিছুটা অংশ আবার রিফ্লেক্ট ব্যাক করবে। এই একটা অঙ্ক যেই অ্যাডভান্স এসেছিলো, একটা না অনেকগুলো অঙ্ক এসেছিলো এখান থেকে। তো আমাদের ওরা বলেছে যে এই যে ইন্টারফিয়ারেন্সটা হচ্ছে, সেই ইন্টারফিয়ারেন্সটা ফলে আমরা ব্রাইট ফ্রিঞ্জ পাচ্ছি না ডার্ক ফ্রিঞ্জ পাচ্ছি? ডার্ক ফ্রিঞ্জ। আচ্ছা, ডার্ক ফ্রিঞ্জ পাচ্ছি মানে এই যে আর মানে রিফ্লেক্টেড রে, আর টি আর টি মানে ট্রান্সমিশন রিফ্লেকশন ট্রান্সমিশন, এই যে রে, এই দুটো রের ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স হলে তবেই আমরা ডার্ক ফ্রিঞ্জ পাবো। যদি কনস্ট্রাকটিভ হয় তাহলে তো আমরা ব্রাইট ফ্রিঞ্জ পাবো। তাহলে ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স হওয়ার জন্য এদের মধ্যে কিন্তু আমরা পাবো আমাদের ডার্ক ফ্রিঞ্জ। এবার প্রশ্নটা হচ্ছে যে দাদা ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স কখন হয়? ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স কখন হয়? কনস্ট্রাকটিভ হয় কখন? যখন ফাই ইকুয়াল টু 2n পাই হয়, ইভেন মাল্টিপল অফ পাই। যখন 2n-1 পাই হয়, অড মাল্টিপল অফ পাই, তখন হয় আমাদের ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স। তাহলে ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স হওয়ার জন্য ফাইটাকে 2n-1 ইন্টু পাইয়ের সাথে সমান হতে হয়। ঠিক আছে, আচ্ছা তুমি আমাকে বলো তো, রিফ্লেক্টেড রে আর ট্রান্সমিশন রিফ্লেকশন ট্রান্সমিশন, এই দুটো রের মধ্যে ফেজ ডিফারেন্স কত? এদের মধ্যে ফেজ ডিফারেন্স কত? বলছে যে প্রথম বলো রিফ্লেকশনের জন্য যে রশ্মিটা রিফ্লেক্টেড হলো তার ফেজ ডিফারেন্সের কত চেঞ্জ হলো? বলছে দেখো ভালো করে, রশ্মিটা এরকমভাবে আসছিল, সোজা আসছিল, এসে সোজা 180 ডিগ্রি ঘুরে সে আবার প্রতিফলিত হয়েছে, সোজা আসছিল, দেন রিফ্লেকশনের পর আবার 180 ডিগ্রি ঘুরে উপরের দিকে চলে গেছে। তাহলে রিফ্লেক্টেড রের ক্ষেত্রে যে ফেজ ডিফারেন্সটা সেটা একদম 180 ডিগ্রি। ঠিক আছে, ট্রান্সমিশন রিফ্লেকশন ট্রান্সমিশন টিআরটি যে রেটা, তার জন্য কত? বলছে তার জন্য আমরা কি করে বার করব, কারণ সে একবার ঢুকেছে, সে একবার বেরিয়েছে, দুবার তার ডিরেকশন চেঞ্জ হয়েছে, তাহলে পাই আর পাই কেটে যাবে। সাথে ভালো করে দেখো যে রিফ্লেক্টেড রেটা এখান থেকেই বেরিয়ে গেছিলো, ও কিন্তু এর মধ্যে আর প্রবেশ করেনি, কিন্তু এই যে টিআরটি আলা রে সে একবার ঢুকেছে, আবার একবার এখান দিয়ে বেরিয়েছে। তাহলে রিফ্লেকশন আলা রেট থেকে টিআরটি আলা রেটা 2t ডিস্টেন্স এক্সট্রা ট্রাভেল করেছে। টি যদি থিকনেস বলি তাহলে টি ডিস্টেন্স ঢুকেছে, টি ডিস্টেন্স বেরিয়েছে, তাহলে 2t ডিস্টেন্স এক্সট্রা ট্রাভেল করেছে। তাহলে পাথ ডিফারেন্স এদের মধ্যে 2t, তাহলে ফেজ ডিফারেন্স এদের মধ্যে 2π/λ × 2t। সেটা হওয়া উচিত? হয় না। তার কারণ ফিজিক্সের অপটিক্সের দুনিয়ায় একটা কথা আছে অপটিক্যাল লেন্থ বলে, অপটিক্যাল লেন্থ বা অপটিক্যাল ডিস্টেন্স। সেটা মানে কি? সেটা মানে হচ্ছে যে তুমি এয়ারের মধ্যে দিয়ে টি ডিস্টেন্স যাচ্ছ, তার মানে তুমি টি ডিস্টেন্স যাচ্ছ, কিন্তু যখন তুমি নিউ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আলা কোনো মিডিয়ামের মধ্যে দিয়ে টি ডিস্টেন্স যাচ্ছ, তখন তুমি বেসিক্যালি মিউটি পরিমাণ ডিস্টেন্স যাচ্ছ, তখন তুমি বেসিক্যালি মিউটি পরিমাণ ডিস্টেন্স যাচ্ছ। তাহলে টিআরটি আলা রের জন্য ফেজ ডিফারেন্স কত হবে? 2π/λ ইন্টু পাথ ডিফারেন্স। পাথ ডিফারেন্স কত এখানে? ভালো করে দেখো, ও কিন্তু 2 মিউটি পরিমাণ দূরত্ব ট্রাভেল করেছে, তাহলে 2π/λ ইন্টু 2 মিউটি। তাহলে এখান থেকে যদি আমি গুণ করি 2 × 4, তাহলে 4π মিউটি/λ। এটা হচ্ছে আমার ফেজ ডিফারেন্স। কার জন্য দাদা? টিআরটি আলা রের জন্য। তাহলে রিফ্লেক্টেড রের জন্য ফেজ এটা, টিআরটি আলা রের জন্য ফেজ এটা। তাহলে এদের মধ্যে ফেজ ডিফারেন্স কত? φ2 - φ1। বাস মান বসিয়ে দাও, বাস মান বসিয়ে দাও। তাহলে 4π μt/λ মাইনাস φ1 মানে শুধু পাই ইকুয়াল টু 2n - 1 ইন্টু পাই।
পাইগুলোকে সব কেটে দাও বোথ সাইড থেকে, তাহলে 4 মিউ টি বাই ল্যামডা মাইনাস 1 ইকুয়াল টু 2n মাইনাস 1, 1 1 কেটে গেল, তাহলে 4 মিউ টি বাই ল্যামডা, 4 মিউ টি বাই ল্যামডা ইকুয়াল টু পড়ে রইল কত 2n, 2 2 কাটলে 2 মিউ টি বাই ল্যামডা ইকুয়াল টু n, কোনাকুনি গুণ করলে 2 মিউ টি ইকুয়াল টু n ল্যামডা। এইটাই হচ্ছে তোমার সেই ফর্মুলাটা যেটা কিনা কোনো একটা থিন ফিল্মের মধ্যে যখন ইন্টারফিয়ারেন্স হয় ডার্ক ফ্রিঞ্জ হওয়ার শর্ত হচ্ছে এটা, যে 2 মিউ টি ইকুয়াল টু n ল্যামডা, 2 মিউ টি ইকুয়াল টু n ল্যামডা। এবার তোমাকে ওরা কোয়েশ্চেনে বলে দিয়েছিল যে আমরা আমাদের সেই স্মলেস্ট থিকনেসটা বার করতে হবে। আচ্ছা, থিকনেসকে যদি স্মল হতে হয় তাহলে এই যে ইন্টারফিয়ারেন্সটা হচ্ছে, এই যে আমরা এনটা ব্যবহার করছি, সেই এনটাকেও মিনিমাম হতে হবে। এনের মিনিমাম ভ্যালু কত বলো? আমরা ফর্মুলাটি কোনটা নিয়েছিলাম? 2n মাইনাস 1 পাই, তাহলে এখানে এনের মান কত 1, 0 হলে তো 2n প্লাস 1 লিখতে হতো, তাহলে মাইনাস 1 লিখেছি, তাহলে এনের যে মিনিমাম ভ্যালুটা সেটা হচ্ছে তোমার 1, তাহলে ফর্মুলাটা হচ্ছে তোমার 2 মিউ টি ইকুয়াল টু ল্যামডা। তুমি বলবে যে এটাই কি ঠিক, এই ফর্মুলাটাই ঠিক, এখানে আমরা এই ফর্মুলাটাই ব্যবহার করবো? বুঝেছি না, আরও একটা মডিফিকেশান আছে, সেটা হচ্ছে যে আমি ডেরিভেশনটা করার সময় ধরে নিলাম যে লাইটটাকে আমরা পারপেন্ডিকুলারলি ফেলেছি। অ্যাকচুয়ালি তো লাইটটাকে আমরা পারপেন্ডিকুলারলি ফেলিনি, ভালো করে দেখ, লাইটটাকে আমরা একটা অ্যাঙ্গেল করে ফেলেছি, অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন 60 ডিগ্রি, তাহলে লাইটটাকে অ্যাকচুয়ালি ফেলা হয়েছে এরমভাবে, এরমভাবে, তার ফলে লাইটটা গেছে এরমভাবে। তো যখন লাইটটা এরমভাবে যাবে বেশি কিছু চেঞ্জ হবে না, এই কোণটা আর, তো তাহলে এর সাথে তুমি একটা জাস্ট কস আর মাল্টিপ্লাই করে দাও, তাহলে তোমার ফর্মুলাটা হবে 2 মিউ টি কস আর ইকুয়াল টু ল্যামডা। তাহলে এখান থেকে টি ইকুয়াল টু থিকনেস যেটা, সেটা হচ্ছে ল্যামডা বাই 2 মিউ কস আর। অ্যাডভান্সে এই প্রবলেম থেকে এই যে ফর্মুলাটা, সেই ফর্মুলার থেকে কিন্তু কোয়েশ্চেন দেয়। বিশ্বাস না হলে বিগত 5 বছরের কোয়েশ্চেন দেখে নাও, একটা বা দুটো কোয়েশ্চেন এখান থেকে অলরেডি চলে এসছে। হতে পারে ব্রাইট ফ্রিঞ্জ, হতে পারে ডার্ক ফ্রিঞ্জ, আমরা আপার সারফেসটা নিয়ে কাজ করলাম, হতে পারে লোয়ার সারফেস নিয়ে, তো কোয়েশ্চেনটা কিন্তু ভালো। এবার মানগুলো বসাও, তোমায় থিকনেস টির মানটা বার করতে বলেছে, ল্যামডা দিয়ে দিয়েছে 6000 অ্যাংস্ট্রম, অ্যাংস্ট্রমকে মিটারে নিয়ে যাও, 10 টু দি পাওয়ার মাইনাস 10 মিটার, 2 ইন্টু মিউ, মিউ মানে কত কাজ বলেছিল বোধ হয়, তাহলে 3/2, 1.5, 3/2। প্রতিসরণ কোণের মান কত বলেছিল? 60 ডিগ্রি, তাহলে আর এর জায়গায় 60, তাহলে উপরে 6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7, নিচে 2 2 কেটে গেল, তাহলে 3 cos 60 মানে হাফ, তাহলে 3/2, 2টাকে উপরে পাঠিয়ে দাও, তাহলে 6 দুগুণে 12/3 মানে 4, তাহলে 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7 মিটার। এটা হচ্ছে আমাদের থিকনেস, মিনিমাম থিকনেস, এটা হচ্ছে আমাদের মিনিমাম থিকনেস। অপশান আছে তো 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7, ব্রিলিয়েন্ট, অপশান ডি ইজ দ্য রাইট আনসার। তো বুঝতে পারলে কেন এই কোয়েশ্চেনটা সবার শেষে করালাম, সবার শুরুতে করা যায় তুমি ভাবতে যে এত কঠিন কোয়েশ্চেন পরীক্ষায় এসে ছেড়ে দাও, স্কিপ। সেটা না, 2024-এ একটা কোয়েশ্চেন এসেছিল যেটা ভালো কোয়েশ্চেন, তুমি 23, 22, 21, 20, 19, 18 দেখলে তো খুব কঠিন কি ছিল? ছিল না, এই একটা কোয়েশ্চেন ছিল যেটা ভালো ছিল, এবং এটা অ্যাডভান্সের কোয়েশ্চেন, টু দ্য ভেরি অনেস্ট এটা অ্যাডভান্সের কোয়েশ্চেন। এই যে ফর্মুলাটা এটা আমরা অ্যাডভান্সে পড়ানোর সময় পড়াই, বা মেন্সের একদম পিক লেভেলে গিয়ে এই কোয়েশ্চেন আসে। তো এই হচ্ছে আমাদের অঙ্কটা, ঠিক আছে। ওয়ার্কিং ফর্মুলা তুমি যদি জানতে চাও তাহলে এটা 2 মিউ টি কস আর ইকুয়াল টু ল্যামডা। জেনারেল ফর্মুলা তুমি জানতে চাও তাহলে 2 মিউ টি কস আর ইকুয়াল টু এন ল্যামডা। যেহেতু এনটা এখানে 1 করেছি, দ্যাটস ওয়াই এনের মানটা 1 হয়ে গেছে। কেন এনটা 1 করেছি? কারণ মিনিমাম থিকনেস জিজ্ঞেস করেছে। যত বেশি ডার্ক পেতে হয় তত এনের মান কম রাখতে হয়, যত এনের মান বেশি রাখবো তত বেশি ডার্ক পাবো, দ্যাটস ওয়াই। তাহলে এই হচ্ছে আমাদের অঙ্কটা, আশা করি বুঝতে পারলে। থিওরেমটা খুব ইন্টারেস্টিং থিওরেম। আমি ইচ্ছে করে থিওরেমটা পড়িয়ে দিলাম, আমি ডিরেক্ট ফর্মুলা দিয়ে করাতে পারতাম, বাট তোমাদের অনেকের মনে প্রশ্ন আসবে যে প্রতিসরণের ফলে ইন্টারফিয়ারেন্স কী করে হয়। এটা প্রতিসরণ, তাহলে প্রতিসরণ থেকে ইন্টারফিয়ারেন্সের কনসেপ্ট আসছে কোথা থেকে? তো সেই কনসেপ্ট আসছে রিফ্লেকশন এবং ট্রান্সমিশন, রিফ্লেকশন ট্রান্সমিশন, আর টিআরটি, এদের দুজনের পেয়ার দিয়ে। ধরো এই অঙ্কটাই তোমাকে ওরা বললো কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স, ব্রাইট ফ্রিঞ্জ পাওয়া যাচ্ছে, কী করতে? সেম 5 to 5 1 বার করলে এই যে 2n - 1 পাই আমরা বসিয়েছিলাম, এটা ডার্ক ফ্রিঞ্জের জন্য,
তুমি যদি ব্রাইট ফ্রিঞ্জের জন্য করো তাহলে কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স মানে 2n/, দ্যাটস ইট। সেখান থেকে যে ফর্মুলাটা তুমি পাবে সেটা ব্রাইট ফ্রিঞ্জের জন্য তুমি ব্যবহার করতে পারো, এটা ডার্ক ফ্রিঞ্জের জন্য আমরা ব্যবহার করবো, দ্যাটস ইট। এই হচ্ছে আজকে আমাদের ক্লাস। আজকে আমরা ওয়েভ অপটিক্স থেকে WBJEE-তে যা বিগত বছরের প্রশ্ন এসেছিল সেগুলো কভার করলাম। এর পরের দিন 17 তারিখ শিডিউল অনুসারে 17 তারিখ বৃহস্পতিবার আমাদের মডার্ন ফিজিক্সের উপর ফার্স্ট ক্লাস আসবে, যেদিন আমরা মডার্নের সবচেয়ে প্রথম দুটো চ্যাপ্টার খুব ইন্টারেস্টিং, এক হচ্ছে ডুয়াল নেচার এবং এক হচ্ছে তোমার অ্যাটম নিউক্লিক, সেখান থেকে যে বেস্ট নিউমেরিক্যালগুলো আছে টোটাল 30-32টার কাছাকাছি নিউমেরিক্যাল পরের দিনের ক্লাসে আমরা সলভ করব। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আমাদের পরের দিন।